আজকে আমি চট্টগ্রাম জেলখানার ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমাকে চট্টগ্রাম থেকে একজন ভাই মনিরুজ্জামান পাঠিয়েছেন। তিনি কিছু কারণে বেশ কিছুদিন জেলখানায় ছিলেন এবং জেলখানায় তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। তিনি আমাদের রেকর্ড করে পাঠিয়েছিলেন এবং ঘটনা সাজাতে সাহায্য করেছেন ইশরাত আপু। আমি জেলখানায় থাকাকালীন সময়কার ঘটনা। তখন দুর্গাপূজার ষষ্ঠমী কি অষ্টমী হবে, প্রায় মধ্যরাত। হঠাৎ করে জেলখানার ওয়ার্ড নম্বর 19 হতে বিকট হইচইয়ের শব্দ ভেসে আসলো। ঠিক এমনভাবে যেই এই জেনে হেতারে লেঙ্গুনি ধরেছে এমন প্রায় অনেক সময় ধরে হইচই হওয়ার পর চুপচাপ হয়ে যায় সবকিছু। পুরো পরিবেশে একদম থমথমে, পিন ড্রপ সাইলেন্স। ওয়ার্ডের মিয়া সাহেবকে অনেকবার ডাকার পরেও সে ভয় আর আসেনি। এরপর আমরা সবাই ঘুমিয়ে যাই। সকালে উঠে নাস্তা পানি খেয়ে হাত মুখ ধুয়ে আমরা ওয়ার্ড হতে বের হয়ে যাই। এরপর বাইরে বের হয়ে সবাইকে জিজ্ঞেস করি, আচ্ছা কালকে রাতে ওয়ার্ড নম্বর 19-এ কি হয়েছিল, এত হইচই কেন হচ্ছিল, আর এই লেঙ্গুনিটাই আবার কে? তখন সেই ওয়ার্ড নম্বর 19 থেকেই একজন নিচ থেকে এগিয়ে এসে বলে যে, ভাই আমি মফিজ, আমি কালকে টয়লেটে গিয়েছিলাম একটু, তো কাজ শেষ করে আমি যখন মাত্রই উঠে দাঁড়ালাম ঠিক তখনই দেখতে পেলাম সাদা শাড়ি পরা একটা রক্তচক্ষু বেশ লম্বা চুলের, হাতের নখগুলো বড় বড় লম্বা একজন মহিলা এসে আমার গলা টিপে ধরল। গলা টিপে ধরে সেই অবস্থায় আমাকে তুলে ফেলল। ঠিক সেই সময় নাকি বাথরুমের দিকে কেউ একজন যাচ্ছিল আর গঙ্গানোর মতো করে শব্দ পাচ্ছিল। সে বাথরুমের দিকে অগ্রসর হতেই নাকি দেখতে পায় মফিজ নামের যে লোকটা হাওয়ায় ভেসে আছে আর তার পা দুটো কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে, যেমনটা ফাঁসির মঞ্চে ছটফট করে। ছোড়াছুড়ি করছিল পাটা। মফিজের এমন অবস্থা থেকে উদ্ধার করার জন্য মিয়া সাহেবদের অনেক ডাকাডাকি করলেও তারা কেউই নাকি ভয়ে কোনো সাড়া দেয়নি এবং কোনো প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এরপর ওয়ার্ড নম্বর 19-এর সকল লোকজনদের ডাকাডাকি করা হয় সাহায্যের জন্য এবং এভাবেই মূলত সেই দিন ওয়ার্ড নম্বর 19 থেকে হইচইয়ের উৎপত্তি ঘটে। ঘটনাটা মফিজের মুখে শোনার সময় আমি তার গলায় বিশাল বিশাল নখের আঁচড়ের দাগ দেখতে পাই। সাথেই মফিজ আমাকে জানায় কালকে লেঙ্গুনির গলা টিপে ধরতেই নাকি তার গলায় এমন আঁচড় লেগে যায়। এরপর নাকি লোকজনের হইচই এবং সেই লেঙ্গুনি নাকি তাকে সেখানে ফেলে চলে যায়। এরপর তার আর কিছু মনে ছিল না। এরপর পূজা আসছিল আর লেঙ্গুনির উৎপাত আরও বেড়ে যাচ্ছিল। তখন সে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উৎপাত শুরু করে দিয়েছিল। আমার মনে কৌতূহল জাগে আর জানতে ইচ্ছা হয়, আচ্ছা এই লেঙ্গুনিটা কে আর এর মানেই বা কি? তাই একদিন আমি কৌতূহল নিয়ে মেয়েদের কাছে যাই আর জিজ্ঞেস করি, ভাই এই লেঙ্গুনিটার মানে কি? সে মেয়েটাই আমাকে বলে যে লেঙ্গুনি মানে জানেন না, এটার পেছনে তো অনেক বড় কাহিনী আছে। শুনেন, এই কারাগারটা আছে না, এটা একটা শ্মশানের উপরে বানানো। এই কারাগার হওয়ার আগে এনে শ্মশান ছিল। অনেকে অনেক পূজা করত শ্মশানের আশেপাশে, বান টান দিত। কারাগার বানানোর সিদ্ধান্ত হয় পরে। কারাগার তৈরির সময় শ্রমিকদের উপর অনেক নির্যাতন আক্রমণ করা হয়, নির্মাণ কাজে বাধা দেওয়া হয়, কিন্তু সরকারি কাজকাম হওয়াতে এক প্রকার বেশ পাওয়ারেই কারাগারটা তৈরি হয়ে যায়। কারাগার নির্মাণ হওয়ার পরেই আসল সমস্যা শুরু হয়। যখনই এনে আসামি রাখা শুরু হলো ঠিক তখন থেকে আসামির উপর শুরু হলো আক্রমণ। কাউকে চুলে টাইনে ধরা, কারোর গলা টিপা ধরা, খামচি দেওয়া, উপরে তুলে আছাড় মেরে মাথা ফাটিয়ে দেওয়া, বিভিন্ন হুজুর এনে দেখানো হয়, অনেক কিছু করা হয় সমাধানের নামে। এইসব চলতে চলতে জেলার একদিন স্বপ্নে বলতে দেখেন যে আমরা 7 বোন চলে যাব, কারাগারের সবগুলো গেট খুলে দেয়। এরপর এইভাবেই প্রায় কয়েক দফা একই স্বপ্ন দেখে। বড় হুজুর ডাকা হইল, এরপরে স্বপ্নের কথা বলা হলো। ভালোভাবে বিশ্লেষণ করে তাদের দাবি জানা গেল যে ঠিক এইভাবে যে তারা 7 বোন তারা চলে যেতে চায়, কিন্তু এক শর্তে কারাগারের সমস্ত দরজা খুলে দিতে হবে এবং তারা তাদের পছন্দ মতো মহিলা ও শিশুদের মধ্যে থেকে যাকে ইচ্ছা সাথে করে নিয়ে যাবে। 7 বোনের এই দাবি জেল কর্তৃপক্ষের কাছে কখনোই মেনে নেওয়ার মতো ছিল না, কারণ এটা সরকারি ইস্যু, বিভিন্ন নিয়মকানুন এবং অপরাধীদের সাথে নিয়ে সম্পৃক্ত। এরপর এই 7 বোনের উৎপাত থেকে না পারতে অবশেষে কারাগারের সবগুলো গেট খুলে দেওয়া হয় এবং জেলের আশেপাশে 7টা কি 8টা গেট ছিল, সবগুলো মেইন গেট খুলে দেওয়া হয়। এটা প্রায় যুদ্ধের আগের ঘটনা, যখন কারাগারটি নতুন বানানো হয়েছিল। তখন সেখানে আসামি লোকজনও তেমন বেশি ছিল না, 500 কি 600 হবে মহিলা শিশু মিলিয়ে।
তো কারাগারের সবগুলো গেট খুলে দেওয়া হলে সকল মহিলা ও শিশু আসামিদের গেটের বাইরে কিছুক্ষণ রাখা হয়। এরপর একে একে আবার সবাইকে কারাবন্দী করা হয়। এখন এখান থেকে তখন সেই 7 বোন তাদের পছন্দের মতো মহিলা এবং শিশু নিয়ে চলে গেছে। কিভাবে কাকে নিয়েছে এবং তাদের মধ্যে কয়জনই বা চলে গেছে সেটা জানার মতো কোনো উপায় ছিল না। কয়েকদিন যাওয়ার পর কারাগারে আবার সেই আগের মতো উৎপাত, কান্না করতে করতে হেঁটে হেঁটে কে যেন চলে যেত। মধ্যরাত হলেই শুধু কান্না আর হেঁটে হেঁটে যাওয়ার শব্দ। কান্নার শব্দ কারাগারের লোকজনে অতিষ্ঠ হয়ে যায়। এখন এই কান্না করার পেছনে কারণ কি? তাদের চাহিদা তো পূরণ হয়েছে, তাদের তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে তারা কে? এরা আবার কে? তাদের চাহিদা পূরণ হলে তো তারা চলে যাবে বলেছিল, তাহলে তারা চলে গিয়ে আবার ফিরে আসলো কেন? আবারও বড় হুজুরকে ডেকে আনা হলো। সবকিছুর বিশ্লেষণে জানা গেছে সেদিন কারাগারের গেটগুলো খুলে দেওয়ার পরে সেই 7 বোনের মধ্যে 6 জনই চলে গেছে, কিন্তু একজন যেতে পারেনি। যেতে পারেনি সে নাকি ভালোভাবে হাঁটতে পারে না, লেংড়িয়ে লেংড়িয়ে হাঁটে, ল্যাংরা। সেই দিন গেট খুলে দেওয়ার পর তাদের 7 বোনের মধ্যে 6 জনই চলে গেছিল। তখন নাকি সেই লেঙ্গুনি ঘুমিয়েছিল, না জানো কি করছিল, তারা তাদের বোনদের সাথে বেরিয়ে যেতে পারেনি। এখন সেই লেঙ্গুনি তার বোনদের অনেক মিস করে এবং বোনদের কাছে চলে যেতে চায়, কিন্তু সে যে চায় তার বোনদের কাছে যাওয়ার জন্য কারাগার কর্তৃপক্ষ যেন আগের মতো করে কারাগারের সবগুলো গেট খুলে দেয়। কিন্তু এই দাবি তো আর মুখের কথা না, সিরিয়াস ইস্যু বললেই করা যাবে না, সরকারি কার্যক্রম, অনেক পারমিশনের প্রয়োজন পড়ে, ইত্যাদি ইত্যাদি। আর তার যেতে ইচ্ছে করলে সে নিজ থেকেই যেতে পারে, এভাবে কারাগারের গেট খুলে দেওয়ার কোনো মানেই হয় না। তারপর লেঙ্গুনির দাবি জেলার মেনে না নিলে এর কিছুদিন পরই জেলারের ছেলেকে সে মেরে ফেলে। সেই জেলারের ছেলেটির কবর এখন কারাগারের ভেতরেই আছে। এরপর জেলারটাও সেখান থেকে চলে যায়। এই ছিল লেঙ্গুনির ইতিহাস। এখন আসা যাক বর্তমান সেই ওয়ার্ড নম্বর 19-এর মফিজের ঘটনার পরের ঘটনায়। কারাগারে আরেক ওয়ার্ডে লেঙ্গুনি উৎপাত করে। সেদিন নাকি একটা লোক জানালার দিকে পা দিয়ে ঘুমিয়েছিল, তো মধ্যরাতে নাকি সেই লেঙ্গুনি নাকি লোকটার পা টেনে জানালা দিয়ে বের করে দেয়। এরপর নাকি লেঙ্গুনি গিয়েছিল মহিলা ওয়ার্ডে, সেখান থেকে কয়েকজন মহিলাকে তুলে তুলে নাকি আছাড় দিচ্ছিল। ওয়ার্ড নম্বর 19-এর ঘটনার পর আমরা ওয়ার্ড নম্বর 20-এর লোকজনদের বেশ সাবধানে থাকা শুরু করি। আমাদের পুরো কারাগারে মনে করেন ওয়ার্ড নম্বর 20-এই আমরাই নামাজ কালাম 5 ওয়াক্ত ভালোভাবে আজান দিয়ে আদায় করতাম। আমাদের ওয়ার্ড নম্বর 20-এ সবই ঠিক এবং সবাই ঠিক এমনভাবে ঘুমাতাম যে আমাদের রুমের সবাই পাশাপাশি মাথা এবং মাঝ দিয়ে 2 ফুটের মতো চলাচলের জন্য রাস্তা, মানে রাস্তা দিয়ে কেউ হেঁটে দাঁড়ালে সরাসরি আমাদের মাথা বরাবর দাঁড়ানোর মতোই হবে। তো সেদিনের ওয়ার্ড নাম্বার 19-এর মফিজের ঘটনার পর থেকে আমরা রাতে রুম আর অন্ধকার করে রাখতাম না। বোতলের ভেতর সরিষার তেল দিয়ে টিস্যু পেপার অথবা কাগজ দিয়ে বানিয়ে সারা রাত জ্বালিয়ে রাখতাম। স্বাভাবিক দিনের মতোই আজকেও আমরা হাতে বানানোর বাতি জ্বালিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। এদিকে কোন দিক দিয়ে যে আমাদের বাতি নিভে গেছিল সেটা আর আমরা ঘুমের মধ্যে কেউই টের পাইনি। এরপর হঠাৎ করেই আমাদের ঘুমটা কিভাবে যেন ভেঙে যায়, আর আমার গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে বলতে যে আমি ঘুম ভাঙার সাথে সাথেই দেখলাম আমার মাথা বরাবর কপাল অবধি কেমন ধোঁয়া দিয়ে ভরা, সারা ঘর ধোঁয়া দিয়ে অন্ধকারাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছিল না। আমি জিনিসটা টের পেয়ে কিছু বুঝে ওঠার আগেই যখনই না শোয়া থেকে উঠতে যাব ঠিক তখনই আমার পাশে শুয়ে থাকা জামিল ভাই আমার হাতটা খপ করে ধরে ফেলেন আর বলে, এই নড়িস না, শুয়ে থাক, চুপ করে শুয়ে থাক। আমার ঘুম ভাঙার আগেই জামিল ভাইয়ের ঘুম ভেঙে গেছিল, আর তিনি সব কিছু বুঝতে পেরে সব চুপ করে শুয়েছিলেন। জামিল ভাইয়ের এই নড়িস না চুপ করে শুয়ে থাক কথাটা আমার কলিজাটা খত করে ওঠে, আর আমি বুঝে গেছিলাম যে এটা আসলে কি। এটা ছিল সেই লেঙ্গুনি। এরপর আমি তো মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি। এরপর সেই ধোঁয়াটা আস্তে আস্তে করে আমার আর জামিল ভাইয়ের উপর থেকে সরে গিয়ে পরের লাইনে কবির মামাদের উপর দিয়ে আবৃত হয়। এদিকে মামারা ঘুমে, ওনাদের কোনো খবর নাই। দেখলাম সেই ধোঁয়াটা নাইম ভাই আর লিটু মিয়ার মাঝখানে দিয়ে ঢুকছে। নাইমুদ্দিন হিরু ভাই আর লিটু মিয়ার মাঝখান দিয়ে এটা লিটু মিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে। লিটু মিয়ার পাশে গিয়ে শুয়ে বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। এই তাকিয়ে থাকার বিষয়টা দেখেছে আবার নাইমুদ্দিন হিরু এই তাকিয়ে থাকার বিষয়টা দেখেই এক চিৎকার দিয়েছে। এই চিৎকার শুনে পুরা ওয়ার্ড নম্বর 20-এ হইচই শুরু হয়ে যায়, ছোটাছুটি শুরু হয়। ওয়ার্ড নম্বর 19-এর ঘটনায় আমরা যেভাবে আতঙ্কিত হয়েছিলাম, এবার আমাদের ওয়ার্ড নম্বর 20-এর ঘটনায় ঠিক সেভাবে পুরো কারাগারে আতঙ্কের সৃষ্টি হয়।
10 সেকেন্ডের মধ্যে একদম সবার ঘুম ভেঙে পাগলা গন্ডায় পরিণত হয়ে যায়। এখন কিভাবে চিৎকার চেঁচামেচি হই হই করছে, আমি তো মনে করেন আয়াতুল কুরসি পড়তেই আছি, মুখ দিয়ে বের হচ্ছিল না, তাও পড়ছিলাম। এদিকে আয়াতুল কুরসি পড়ছিলাম, অন্যদিকে শরীরের লোম পশম খাড়া হয়ে যাচ্ছিল। আমাদের ওয়ার্ড নম্বর 20-এ মিজান ছিল, যাকে ডাকাত মিজানও বলা হতো। সে আবার কোরআনের হাফিজ ছিল। সে উঠে সোজা পশ্চিম দিকে ফিরে আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথেই কেমন একটা ধিম করে শব্দ হলো, আর চারপাশের ধোঁয়া কেটে গেল, লেঙ্গুনি চলে গেল। এখন আমাদের মাঝে সবাই এবার একটু সাহস করে বাতি জ্বালানোর কথা বলতে লাগলাম। খুব ভয়ে ভয়ে আতঙ্ক নিয়ে বাতি জ্বালানোর পর দেখলাম আমাদের ওয়ার্ড নাম্বার 20-এর পুরো ফ্লোরটা রক্ত দিয়ে ভেজা, আর মিজান মাটিতে পড়ে আছে। সবাই চিৎকার চেঁচামেচি করে মিয়া সাহেবদের ডাকাডাকি করলাম, কেউই ভয়ে আসতে চাইছিল না। এরপর 3 জন একসাথে হয়ে ওয়ার্ড নম্বর 20-এর দরজা খুলে মিজানকে হাসপাতালে নিয়ে যায়। সেদিন রাতে আমরা কেউই ঘুমাইনি, সবাই জেগে জেগে পাহারা দিচ্ছিলাম। এর পরের দিন মিজানকে দেখতে যাই, আর দেখলাম তার মাথায় 4টা সেলাই পড়েছে। সেদিন রাতে আপাতত দৃষ্টিতে সবাই দেখেছিল মিজান পড়ে গেছিল, আর সেখান থেকে তার মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। কিন্তু মিজানের ভাষ্যমতে সে নাকি যখন আজান দিচ্ছিল তখন সেই মুহূর্তে নাকি একটা মহিলা খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসছিল, আর আজান দেওয়ার মাত্রই তাকে উপরে তুলে আছাড় মারে, আর তার মাথা ফেটে যায়। এরপর থেকে আমাদের ওয়ার্ড নম্বর 20-এর সবাই বেশ অ্যালার্ট হয়ে যায়। আমি, লিটু ভাই, নাইমুদ্দিন, হিরু সবাই 2 ঘন্টা করে রাত 8টা থেকে ফজরের আগ পর্যন্ত পালাক্রমে একের পর এক পাহারা দেই, আর এভাবেই চলতে থাকে আমাদের বের হয়ে আসার আগ অব্দি ঘটনা। এটা ছিল লেঙ্গুনের ঘটনা। আর অনেকের ঘটনা সাথে অনেকভাবেই ঘটে গেছে, কিন্তু আমি থাকাকালীন যা ঘটেছে তার বর্ণনা দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ সিয়াম ভাই আপনার কালেক্টেড ঘটনার জন্য। খুবই সুন্দর ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি খুবই ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি নাবিল জামালপুর থেকে বলছি। সবসময় ভূত এফএমের সাথেই ছিলাম, শুনে আসছি এবং সামনেও শুনব। এতদিন শুধু অন্যের ঘটনা শুনে এসেছি এবং ভয় পেয়েছি, তবে আজ একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। জানি না গুছিয়ে লিখতে পাবো কিনা, কারণ কোনোদিন আপনাকে ঘটনা লিখে পাঠাইনি। যথাসাধ্য চেষ্টা করব গুছিয়ে লেখার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি ছোটবেলা থেকেই জামালপুরে বড় হয়েছি। আমি ও আমার বন্ধু আসির প্রকৃতি খুবই ভালোবাসি। সেই জায়গা থেকেই প্রতিনিয়ত আমরা শহরের সব জায়গা ঘুরে বেড়াই প্রকৃতির খোঁজে। আর একদিন এমনই ঘুরতে ঘুরতে আমরা একটি জায়গার সন্ধান পেয়ে যাই, দিঘির পাড়। জায়গাটা একদম প্রকৃতিতে ভরা, বলতে গেলে চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, যা একদম আমাদের মনের মতো ছিল। এজন্যই এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগতো। আর প্রায় সময় বিকাল করে আমি আর আমার বন্ধু আসির দিঘির পাড়ে বসে থাকতাম আর জমিয়ে আড্ডা দিতাম। তবে কোনো একদিন এত বড় একটা দিঘি থাকা সত্ত্বেও যেখানে কোনো লোকজনের আনাগোনা দেখতে পেতাম না, তাছাড়া সেখানে মাছ চাষ করাও হয়। দিঘিটিতে বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের মনে সন্দেহ হয় যে এত সুন্দর একটা জায়গা, এখানে কোনো মানুষ নেই কেন বা আসে না কেন। মনে মনে ভাবি, এত বড় একটা দিঘি, এখানে এত মাছ চাষ করে, তবুও কেন পাহারা দেওয়ার কোনো লোক নেই। আর এই থেকেই এই জায়গা সম্পর্কে আরও জানার আগ্রহ হয়। আর এই থেকেই বন্ধুকে বলি, চল পাশের গ্রামের মানুষের সাথে কথা বলে দেখি কি হয়। তো সেই দিঘিটি যেহেতু জঙ্গলের মাঝেই ছিল, তো জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যায় একটি কাছের গ্রামে। আমরা সেখানে যাই, আর ভাগ্যক্রমে এক বয়স্ক চাচাকে দেখতে পাই। দিঘিটা সম্পর্কে জানতে চাই। তারপর যা শুনি তা শুনে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। দিঘির বাড়ির জায়গাটির বর্ণনা একটু দিয়ে রাখি। দিঘিটা আমার বাসা থেকে 5-7 কিলোমিটার দূরে। বিশাল একটি দিঘি,
দিঘির চারপাশে বেশ কিছু জায়গা জুড়ে বিশাল ঘন জঙ্গল, গাছগাছালি। আর এই দিঘির পাড়ে ঘন জঙ্গল দিয়ে খুব কাছের একটা গ্রামে যাওয়া যায়, যেখানে আমরা গিয়েছিলাম। শুনতে যে দিঘির পাড়ের একটা পরিত্যক্ত মসজিদও আছে। আর দিঘিতে বছরে 6 মাসে মাছ চাষ করা হয়, আর বাকি 6 মাস ওই দিঘিটি শুকিয়ে থাকে। আর দিনের বেলায় ওই দিঘির আশেপাশে কোনো লোকজনের দেখা পাওয়া যায় না। সন্ধ্যার পরে কথা তো বাদই দিলাম। তো একদিন দুজন সাহস করে দিঘির ঘন জঙ্গলের পার হয়ে আমরা পাশের গ্রামের এক চাচার কাছে গিয়েছিলাম। কথা বলি চাচার সাথে। আসসালামু আলাইকুম চাচা। চাচা হাসি মুখে সালাম নেন। আমরাও হাসি মুখে চাচাকে জিজ্ঞেস করি বাড়ির কোথায়। চাচা হাসি দিয়ে বলল, ওই যে ওই গ্রামেই বাবরি চাচা। কিছু কথা ছিল, কিছু যদি সময় দিতেন আমাদের। বলো বাবাজিরা। চাচা, জঙ্গল পার হয়ে ওই দিঘির পারে যান আপনি। অনেক সুন্দর না দিঘিটা? ওই দিঘিটা সম্পর্কে কথা বলতে চাই আর কি। এই কথা শোনার পর চাচার হাসি মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, কি চাচা? চাচা উত্তরে বলল, ওই দিঘির ব্যাপারে কিছু কইতে পারবো না। আর ওই দিঘির পারে তোমরা যাইও না, বিপদে পড়তে পারো। এটা শোনার পর আমার সন্দেহ বেড়ে গেল। তার সাথে কথা বলার আগ্রহটাও আমাদের বাড়তে থাকলো। চাচার নিষেধের পরেও চাচাকে অনেক জোরাজুরি করি। চাচা সেই দিঘি সম্পর্কে বলতে খুবই অনীহা প্রকাশ করেন। তবে শেষে অনেক জোরাজুরির পর চাচা বলতে রাজি হলেন। চাচা বলছেন, ঘটনাটা আজ থেকে প্রায় 23 থেকে 25 বছর আগে। ওই দিঘিটা আগে অনেক সুন্দর ছিল, অনেক মানুষেরও আনাগোনা ছিল। কিন্তু আমার বন্ধু জালালের সাথে একটা ঘটনা ঘটার পরে ওই দিনের পর থেকে আর কেউই ওই দিঘির পারে যায় না। গেলেও খুব কম, শুধু মাছের খাবারটা দেওয়ার জন্য যায়। আজ থেকে প্রায় 23 থেকে 25 বছর আগে জালাল নামে এক ছেলে, যে আমার এই বন্ধু ছিল, ওই দিঘিতে কাজ করত। তার সাথে আরেকটা ছেলে কাজ করত, তার নাম হাবিব। তারই ছোট ভাই জালাল যে দিঘিতে কাজ করত, সেটাই আমাদের গ্রাম থেকে একটু দূরে। এই দিঘিতে রাতের বেলা তো দূরের কথা, মানুষ দিনেও যেতে চাইতো না। কেননা জায়গাটা যেতে হলে অনেকটা জঙ্গল পার হতে হতো। আর তাছাড়া জঙ্গলের মধ্যে যাওয়ার কারণে সবাই ভয় পেত। জালালও তবুও ওই দিঘি পাহারা দেওয়ার কাজ করত, কারণ ওই দিঘিতে তখন মাছ চাষ করা হতো। তাছাড়া সে অন্য পুকুর পাহারা দেওয়ার জন্য যে টাকা পেত তার চেয়ে ওইটা অনেক বেশি টাকা পেত, কারণ ওখানে কাজ করতে সবাই ভয় পায়। তো জালালের কাজ শুরু করার কিছুদিন পর থেকে দেখতো প্রতিদিন পুকুরের পাড়ে টাটকা মাছের অনেক মাছ কাটা, লেজ, আঁশ এগুলো পড়ে থাকতে। এগুলো দেখে সে খুবই একটা আমলে নেয়নি, কেননা সে ভেবেছিল হয়তো সাপের কাজ, কারণ অনেক সাপ আছে মাছ খায়। আর তাছাড়া ভৌতিক কোনো বিষয় নিয়ে তার কোনো ভয় ছিল না, কখনো ভূতের মুখে পড়েনি, সেই জন্য আর কি। তো একদিন জালাল পুকুর পাড়ে যাওয়ার জন্য তার বাড়ি থেকে রওনা হয়েছে। তার সাথে কাজ করার সেই ছেলেটা সেদিন সকালেই জানিয়েছে আজকে সে যেতে পারবে না। তাই জালাল বিকালের শেষের দিকে একাই যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সেই জঙ্গলের ভেতরে ঢুকে গেল জালাল। হঠাৎ করে জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেল। সে ভালো করে লক্ষ্য করলো কান্নাটা একটা মহিলার। জালাল ভাবতে লাগলো এই সন্ধ্যায় মহিলা কান্নার আওয়াজ। পরে জালাল যেদিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল সেদিকে গেল, কিন্তু জালাল ওখানে গিয়ে কাউকেই পেল না। সে এই বিষয়টি নিয়ে আর না ভেবে দিঘির দিকে এগোতে লাগলো। হঠাৎ আবার সেই কান্নার শব্দটা। সেখানে কান্নার দিকে এগোতে লাগলো।
আর মনে মনে নিজেকে হাজারো প্রশ্ন করতে লাগলো। জালাল ওইদিকে দিয়ে যাচ্ছিল, যেদিক দিয়ে যাচ্ছিল শব্দটা সেখান দিয়েই আসতে লাগলো। তখনই জালালের মনে ভয় ঢুকে গেল, আর তখনই তাড়াহুড়ো করে ওই জায়গা থেকে দ্রুত গতিতে যেতে লাগলো দিঘির উদ্দেশ্যে। আর সেই কান্নার আওয়াজ তার পেছন থেকে আসছিল অনেকটা জোরে। এবার একটু জালাল ভয় পাচ্ছিল, তাই দিঘির পাশে থাকার জন্য যে ছোট ঘরটা তাকে দেয়া হয়েছিল সেখানে ঢুকে পড়ল, আর তার পকেটে থাকা সিগারেট নিয়ে আগুন ধরালো। কেননা সে জানতো আগুন থাকলে কোনো খারাপ কিছু মানুষের ক্ষতি করতে পারে না। অনেকক্ষণ হয়ে গেল জালাল সিগারেট খাচ্ছিল, তখন ভয়টা অনেক কমে আর কান্নার আওয়াজটাও কমে যায়। প্রতিদিনের মতো পুকুরের চারপাশটা একটু দেখে তার ছোট ঘরে গেল। ততক্ষণে অনেকটা রাত হয়ে যায়। জালালের অনেক ঘুম পাচ্ছিল, তাই সে ঘুমানোর প্রস্তুতি নিল। সাথে সাথেই সেই কান্নার কথাটা মনে পড়ল। ওই মহিলা কেনই বা কাঁদছিল? প্রশ্নটা মনে রেখেই ঘুমিয়ে পড়ল জালাল। রাত প্রায় 1টা কি 2টোর মতো হবে। ঠিক তখনই আগের সেই কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল জালালের। আর ভাবতে লাগলো, কান্নাটা এখানেও চলে আসছে। নিশ্চয়ই এটা কোনো ভূত প্রেত বা অন্য কিছু, কিন্তু আমার কাছে কি বা চায়? জালাল ভাবনা থেকে ফিরে ঘরের বাইরে এসে কি হচ্ছে সেটা দেখতে চাইল। আর বাইরে এসে সে যা দেখল তা দেখে জালাল কাঁপতে লাগলো। সেই কান্নার আওয়াজটা আর কারো নয়, সেটা একটা মহিলার, যাকে দেখতে পুরো মানুষের মতো না। জালালের দেখা সেই অবয়বটি সারা শরীরে মানুষের মতো, হাত দুটো মানুষের মতো, আর সাধারণ মানুষের থেকে ছোট, আর হাতের কবজিটা দেখতে অনেকটা মুরগির পায়ের মতো। জালাল ভাবল, এটা কি? যেটাই হোক না কেন, সেই জিনিসটা দিঘির এক কোণে বসে মাথার নিচের দিকে দিয়ে কাছে। হঠাৎ মুখটা উপরের দিকে তুলল, কিন্তু স্পষ্ট কিছু দেখতে পারছিল না জালাল, কেননা ওই অবয়বটার মুখটা অনেক কালো, এতই কালো যে দেখতে পেল না জালাল। তার হাত স্পষ্ট ছিল। একটু পর জালালকে অবাক করে দিয়ে অবয়বটি হঠাৎ করে তার নিজের দেহকে প্রসারিত করতে লাগলো, আর আস্তে আস্তে অসম্ভব বড় হয়ে গেল, আর পুকুরের দিকে এগিয়ে যেতে লাগলো এবং সেখান থেকে মাছ ধরে ধরে খেতে শুরু করলো। জালাল এটা দেখে নিজেকে আর শান্ত রাখতে পারল না। সে প্রচণ্ড ভয়ে মুখ থেকে শব্দ বের করে ফেলল। সাথে সাথেই ভয়ঙ্কর রূপে সেই অবয়বটা জালালের দিকে রাগান্বিতভাবে তাকালো, আর তখনই জালাল আরও জোরে জোরে শব্দ করতে লাগলো আর দৌড় দিয়ে জঙ্গল পার হয়ে নিজের বাড়িতে চলে গেল। ভাবলো হয়তো পুকুরের পাড়ে মাছের অংশগুলো এই জন্য পাওয়া যায়। আর যখনই সে ভাবনা থেকে ফিরে আসে, তখনই সে অবয়বটি তার দিকে হাত বাড়ালো। জালাল প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন জ্ঞান ফেরে সে কিছুটা সুস্থ হয়। তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বাসার সবাইকে সে জানায়, আমাকেও জানায়। আর এটা শুনে বাসার সবাই কাজ ছেড়ে দিতে বলে। সে কাজ ছেড়ে দেয় এবং তার কিছুদিন পর জালাল 3 মাস জ্বরে ভুগে মারা যায়। এতক্ষণ পর্যন্ত যারা ঘটনাটি শুনেছিলেন তারা হয়তো ভেবেছিলেন যে ঘটনাটি বেশ অবাস্তব রকমের, কিন্তু এর সাথে একটা মানুষের মৃত্যুর সম্পর্ক আছে, একটা মৃত্যু জড়িয়ে গেছে ঘটনাটা। এখানে শেষ হতে পারত, কিন্তু না। চাচার কাছে থেকে ঘটনাটা শুনে আসার পর আমাদের সাথেও কিছু ঘটনা ঘটে, আর সেগুলো কেন ঘটে তার কোনো উত্তর আমরা আজও পাইনি। এই ঘটনা শোনার পর সন্ধ্যা নামার আগে আমাদের বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিই। এই জঙ্গলের মধ্য দিয়ে দিঘির পাশ হয়ে যেতে হবে, কারণ এছাড়া আর কোনো রাস্তা ছিল না। সেখান থেকে বেরিয়ে আসার
তাই আমরা সন্ধ্যা নামার আগেই জঙ্গলের মধ্য দিয়ে বের হয়ে যাই। তখনই আমার চাচার বলা ঘটনা এবং সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত যে কান্নার আওয়াজ সেটা শুনতে পাই। আমরা দুজনেই মুহূর্তে চমকে উঠি। আমাদের ডানে বামে না তাকিয়ে আমরা সোজা দৌড় দেই, কারণ আমরা বুঝতে পেরেছিলাম এখানে বিপদ আছে। আর জঙ্গল পেরিয়ে দিঘির পাড় দিয়ে দৌড়ে যখন যাচ্ছিলাম তখন কান্নার আওয়াজটা আমরা শুনিনি। তবে দিঘির মধ্যে আমরা দেখতে পাই বিশাল আকৃতির বুদবুদ, যা মোটে স্বাভাবিক বুদবুদের মতো ছিল না। সেটি ছিল বিশাল আকৃতির, আর এর সাথে আমরা বিভৎস পচা মাছের গন্ধ পাই। যদিও যাওয়ার সময় আমরা কোনো গন্ধ পাইনি। এসব দেখে আমাদের দুজনেরই হাত পা রীতিমতো কাঁপছিল, আর দৌড়ানোর শক্তি ছিল না। তবুও কষ্ট করে আমরা দিঘি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি আর রিকশায় করে বাড়ি চলে আসি। তবে মাছ পচা গন্ধটা রীতিমতো নাকে এসেই যাচ্ছিল, কিছুতেই কমছিল না। এরপর বাসায় গিয়ে স্বাভাবিক হই, তবে ঘটনাগুলো ভুলতে পারিনি। আর সেই রাতেই আমাদের সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে। আমার বন্ধু আশির আর আমি একই স্বপ্ন দেখি। দিঘিটাকে কেন্দ্র করে স্বপ্নটা ছিল। আশির দেখতে পায় সন্ধ্যা নামার সময় এক মহিলা দিঘির পাড়ে বসে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সেই দিঘির পাড়ে আসার জন্য তাকে নিষেধ করছে। বলছে, তোরা আর এই দিঘিতে আসবি না, আসলে আর বেঁচে ফিরতে পারবি না। এরপর তার ঘুম ভেঙে যায়। তখন রাত তিনটার মতো। ঘুম ভাঙার পরেই আশির নাকি সেই পচা মাছের গন্ধটা পায়, আর ভয়ে সারা রাত লাইট জ্বালিয়ে বসে থাকে। আর পরের দিন আমাকে স্বপ্নের কথা বলে। আমিও অবাক হয়ে যাই, কারণ এই একই ঘটনা আমার সাথে ঘটেছে একই সময়ে। তবে কিছুদিন পর আমরা আর কেউ এই স্বপ্ন বা ওই গন্ধ কিছুই দেখি না বা পাই না। আস্তে আস্তে সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তবে ওই সবের পর আমরা ওই দিঘির পাড়ে আর যাইনি। আমাদের সাথে কেন এমন হলো এর উত্তর আমরা আজও মিলাতে পারিনি। জানি না ঘটনাটি কার কতটুকু ভালো লেগেছে, তবে এই ঘটনাটা যা আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আমি এর আগে কোনো দিন ঘটনা পাঠাইনি, তাই জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। আর হ্যাঁ, আরও অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার বন্ধু আশিরের সুমনের মামার কাছ থেকে, নদীর চর রিলেটেড। আমি পরবর্তী সময়ে সুমন মামার ঘটনাগুলো লিখে বা রেকর্ড করে পাঠানোর চেষ্টা করব। সিলেক্ট হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ রাসেল ভাই। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। উনি রাজবাড়ির একটি রিনাউন্ড মসজিদের পেশ ইমাম এবং খতিব। ওনার অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছেন, অনেকেই তাকে চেনেন। ঘটনাটি উনি ওনার মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে সংগ্রহ করেছেন। উনি চান না ওনার নাম এবং মুয়াজ্জিন সাহেবের নামটা আমরা বলি। মসজিদের নামটা বললে রাজবাড়িতে যারা আছেন তারা অনেকেই চিনে যাবেন, আর যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারাও ওই মসজিদটা দেখেছেন, এতটুকুই বলতে পারি। এই কারণেই এই বিষয়টা আমরা একটু হাইড রাখছি। হাইড রেখে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই ঘটনাটি মুয়াজ্জিন সাহেব শুনেছিলেন তার বাবার কাছে, তার বাবা তার দাদার কাছে, এইভাবে আর কি। ঘটনাটির সময়কাল 1915, 20, 25 এরকম আর কি, অনেক আগের ঘটনা। আর ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার সদর উপজেলার বর্তমান যে পাচুরিয়া রয়েছে, এই পাচুরিয়ার একটি জায়গা। ওই জায়গাটা বর্তমানে কুঠি পাচুরিয়া নামে পরিচিত। এই কুঠি পাচুরিয়াতে একজন ব্যক্তি বসবাস করতেন, তার নাম হচ্ছে সোভান কবিরাজ। উনি যেমন উঁচু লম্বা সুঠাম দেহের ছিলেন, ঠিক তেমনি লাঠি চালাতে পারতেন, আর কবিরাজি তো উনি জানতেনই। অসংখ্য জিন ওনার বশীভূত ছিল। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে এই জিনগুলোকে উনি বশীভূত করে রেখেছিলেন। তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। মাঝে মাঝে বাইরে যখন যেতেন তখন জিনেদেরকে দিয়ে পালকি নিয়ে সেই পালকির ভেতরে বসে উনি বিভিন্ন জায়গায় চলে যেতেন। এমন অনেক ধরনের গল্পই ওনার নামে প্রচলিত রয়েছে।
ওই কুঠিপাচুরিয়ার যে জমিদার বাড়িটা রয়েছে, ওই জমিদার বাড়ির যেই জমিদার, ওই জমিদারের একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে কোনো একটা শক্তিশালী জিন এসে আসর করে। কোনোভাবেই ওই জিনটাকে ছাড়ানো যাচ্ছিল না। যেই কবিরাজি আসে, সে এমন এক বিপদে পড়ে, শেষ পর্যন্ত নাকানি চুবানি খেয়ে ওই জমিদার বাড়ি থেকে বিদায় নিতে বাধ্য হয়। কোনো কবিরাজ এসে যখনই ওই ছেলের উপর রুকিয়া করা শুরু করে, জিন হাজির করার চেষ্টা করে ছেলের উপরে, কোত্থেকে যেন বেধড়ক মার শুরু হয়ে যায় ওই কবিরাজের উপরে। কোনো গণ্ডি দিয়েও কোনো লাভ হয় না। ওই গণ্ডির ভেতর থেকেই ওই কবিরাজকে বেধড়ক পিটানো শুরু করে। কবিরাজ নিজের জীবন বাঁচানোর তাগিদে রুকিয়া বাদ দিয়েই কোনো মতে তার ঝোলা নিয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। এরকম অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জাদরে লোঝা কবিরাজকে নিয়ে আসা হলেও কোনোভাবেই কোনো কাজ হয়নি। যেই কবিরাজই আসে মার খেয়ে পালায়। সোভান কবিরাজ, ওনারও এক পর্যায়ে এসে ডাক পড়ে। ওইখানকার যে জমিদার, তার কাছে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তির আসা যাওয়া করে, তারা তাদের জানা বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে জানাচ্ছিলেন, কিন্তু এলাকাতেই যে এরকম একজন কবিরাজ আছে, এই বিষয়টা সোভান কবিরাজের কথা আর কি জমিদার ওইভাবে জানতেন না। জানলেও তেমন একটা আমলে নেন নাই। এলাকার লোক তো, সে আর কি করবে, অনেক দূর দূরান্ত থেকে কত লোক আসলো গেল, মারধর খেয়ে পালালো। সোভান কবিরাজ আর কি করবে? সোভান কবিরাজকে একটা পর্যায়ে এসে ডেকে আনা হয়। সোভান কবিরাজ আসেন। আসার পর উনি ওনার পদ্ধতিতে রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথমবারের মতো ওই ছেলের উপরে ওই জিনটা এসে হাজির হয়। ওই জিনটা হাজির হওয়ার পর ওই সোভান কবিরাজকে বলছে যে, সোভান, তোর সাহসে আমি মুগ্ধ। এই প্রথম সরাসরি কোনো কবিরাজকে আমি মারতেছি না। এর আগে যেগুলো আসছে আমার হাতে মার খেয়ে চলে গেছে। তুই আসছিস, আর কিছু করতে হবে না, আমি এই ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাব। তুই একটা কাজ কর, তুই এখনই একটা পিতলের থালা আনতে বল, আর এই জমিদারের বাড়িতে যে গাভী রয়েছে, এই গাভীর ওলান থেকে এখনই দুধ দোয়াতে বল। এই পিতলের প্লেটের উপরে দুধ নিয়ে আমার সামনে রাখ। ওই সময় ওইটাই করা হয় খুবই দ্রুততার সাথে। এরপর ওই জিন বলে যে, তোকে তো আমার ভালো লাগছে, তোকে এমন একটা কিছু করে দিয়ে যাব, তার কবিরাজি আরও বেশি দিন টিকে থাকবে। এরপর আসলে কি করেছিল এই বিষয়ে অতটা ভালো করে জানা যায় না। ওই জিনটা বলেছিল যে, আমি এখান থেকে চলে যাব, বল তুই কি নমুনা দেখতে চাস। সোভান কবিরাজ জানে যে ওই জিনেরা চলে যাওয়ার সময় যেটা করে, কোনো একটা গাছের ডাল ভাঙে বা কোনো একটা জিনিস ভেঙে দিয়ে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গা সরিয়ে দিয়ে চলে যায়, দমকা বাতাস হয়ে চলে যায়, এরকমটাই তো। ওই জমিদারের বাড়িতে নাকি অনেক পুরনো একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছটা অনেক মোটা ছিল, বহু পুরনো বড়ই গাছ। সোভান কবিরাজ বলেন যে, না, তেমন কিছু করতে হবে না, তুমি যদি কোনো চিহ্ন রেখেই যেতে চাও তাহলে ওই বড়ই গাছে একটা ডাল ভেঙে দিয়ে চলে যাও। তখন ওই জিনটা বলে, যা, তোর কথাই রাখবো। এই বলার পরপরই ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে যায়। হঠাৎ করে কর্মর কর্মর আওয়াজ শুরু হয়ে যায়। সেটা হচ্ছে ওই বড়ই গাছের ওই দিকটা থেকেই ওই আওয়াজ আসছে। সবাই ওই বড়ই গাছের দিকে যখন তাকিয়েছে, সবাই আতঙ্কিত হয়ে যায়। দেখে ওই বড়ই গাছটা মনে হচ্ছে নিজে থেকেই মোচড়াচ্ছে, তার শিকড়গুলো একটা একটা করে মাটির থেকে উঠে যাচ্ছে। কোনো একটা গাছ যদি মুচড়িয়ে শিকড় সহ তুলে ফেলার প্রক্রিয়া করা হয়, ঠিক ওই রকমভাবে মনে হচ্ছে ওই বিশাল বড় শক্তিশালী এই বড়ই গাছকে কেউ মোচড়াচ্ছে। আর ওই কারণেই শিকড়গুলো একটা একটা করে টাস টাস করে মাটি থেকে সরে যাচ্ছে। সবার চোখের সামনে এটা হলো। ওই গাছটা মুহূর্তের মধ্যে মাটি থেকে আলাদা হয়ে শূন্যে উঠে গেল। শূন্যে ওঠার পর ওই গাছটা জমিদারের যেই মেইন গেটটা ছিল, বাড়ির যেই সদর দরজা, ওই দরজার সামনে গিয়ে ধপাস করে পড়লো। মানে শূন্যে উঠে গিয়ে ধপাস করে ওইখানটাতে পড়েছে। সবাই এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। যখন হঠাৎ করে এই ঘটনা ঘটেছে, তখন ওই গাছের আশেপাশেও কিছু মানুষজন ছিল, তারা তো সরে এসেছিল, কিন্তু যখন ধপাস করে ওই দরজার সামনে গিয়ে পড়ে, ওইখানে কিছু মানুষজন ছিল। মারা কেউ যায় নাই, তবে
কয়েকজন লোক আহত হয়েছিল। ওই গাছটা নাকি 2 দিন লেগেছিল খালি কেটে কেটে ওই রাস্তাটা ক্লিয়ার করার জন্য। তাহলে কত মোটা বড়ই গাছ ছিল! এরকম বড়ই গাছ এখন তো সচরাচর দেখাই যায় না। জিনটা একটা ডাল ভাঙার কথা বললেও পুরো গাছটাই একদম উপড়িয়ে ফেলে। এতেই সে একটা প্রমাণ রেখে যায় সে কতটা শক্তিশালী। এরপরে নাকি আর একটা ঘটনা ঘটেছিল, অনেক ঘটনাই ছিল। তার মধ্যে একটা বিষয় হলো যে সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়েছিল। একটা সময় পদ্মা নদীর ওই দিকটা দিয়ে অনেক ডাকাত ট্রলার যোগে বা নৌকা যোগে আসতো। ওই সময় তো এরকম ইঞ্জিন চালিত ট্রলার ছিল না, বড় বড় নৌকা থাকতো, গয়না নৌকা থাকতো। এরকম নৌকায় করে অনেকেই ডাকাতি করতে আসতো। এখন যে পদ্মা নদী, এটা তো অনেকটাই দূরে সরে গেছে। তখন তো এতটা দূরে ছিল না, কাছাকাছি ছিল, উত্তাল পদ্মা নদী ছিল। অনেক ডাকাতি হতো ওই সাইডটা দিয়ে। একবার হয় কি, সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়ে। ডাকাত পড়ার পর ওই পরিবারেরই এক সদস্যকে একটা ডাকাত আঘাত করে বসে। তখনই সে চিৎকার করে বলে ওঠে যে সোভান কবিরাজের মতো লোক থাকতে তোরা ডাকাতরা আমাদেরকে আঘাত করার সাহস পাইলি। এটা চিৎকার করে বলার পরপরই সোভান কবিরাজ এটা শুনতে পেরেছে। ডাকাতটা এমনভাবে আসে, সোভান কবিরাজ তখন ঘুমন্ত ছিল, সে টের পাই নাই। তখন যখন এটা শুনেছে, সোভান কবিরাজ একটা লাঠি নিয়ে এমনভাবে আক্রমণ করে ওই 20-25 জন ডাকাতের উপরে। মুহূর্তের মধ্যে এই 20-25 জন ডাকাত একদম ধরাশায়ী হয়ে যায়। অনেক গুরুতর আহত হয়, কোনো রকমে প্রাণ নিয়ে তারা পালাতে পেরেছিল এখান থেকে। এবার আসি সোভান কবিরাজের একদম অন্তিম মুহূর্তের ঘটনায়। সোভান কবিরাজ কিন্তু এই যে পালকিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতো, জিনেরা এটা নিয়ে যেত। একবার এরকম একটা ঘটনা শোনা যায়, এটা লোকমুখেই দীর্ঘ সময় ধরে এই জিনিসটা চলে আসছে। সেটা হচ্ছে যে লোকজন বলে যে সোভান কবিরাজ একবার পালকিতে করে বাইরে বের হয়েছেন, হঠাৎ করেই নাকি একটা পাখি তার সামনে দিয়ে উড়ে চলে যায়। আর এতে করে সোভান কবিরাজ কিছুটা ভয় পেয়ে যান। অনেক সময় চমকে ওঠে না কিছু মানুষ, হঠাৎ করে সামনে কিছু চলে আসলে ওরকম করে চমকে ওঠেন। তাকে বহনকারী জিনেরা এই জিনিসটা দেখে বুঝতে পারে যে এই সোভান কবিরাজ তো বেশ দুর্বল গোছের লোক। সে এতদিন ধরে বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র করে আমাদেরকে বশীভূত করে রেখেছে। এ তো আসলেই ভীতু প্রকৃতির লোক, এরকমটা তারা মনে করেছে। তখন ওই জিনেরা বলেছে যে সোভান কবিরাজ, আমাদেরকে অনেক কষ্ট দিছো, অনেক কাজকাম করাইছো, প্রতিদিন এই পালকি বহন করাও আমাদেরকে দিয়ে। একটা পাখি দেখে যে লোক ভয় পায়, সে আমাদেরকে দিয়ে এরকম কাজ করায়, এটা তো আমরা বুঝতেই পারি নাই। তোমার সাথে আজকে আমাদের সম্পর্ক শেষ। এটা বলেই নাকি তাকে ওই পালকির ভিতর থেকে টেনে নামায়। টেনে নামানোর পর মাটির উপর দাঁড় করিয়েছে। সোভান কবিরাজ ফিল করে যে সে আস্তে আস্তে মাটির দিকে ঢুকে যাচ্ছে, মানে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। ঢুকতে ঢুকতে প্রায় কোমর পর্যন্ত ঢুকে যায়। এরপরে সোভান কবিরাজের উপর কিছু নির্যাতন করেছিল জিনেরা, তবে প্রাণে মারেনি। এরপর জিনেরা চলে যায়। সোভান কবিরাজ অজ্ঞান অবস্থাতে ওইভাবে পড়েছিল, কোমর পর্যন্ত মাটির নিচে পোতা অবস্থায়। সকালবেলা লোকজন সোভান কবিরাজকে এই অবস্থায় দেখে, সেখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তী সোভান কবিরাজ সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনা 3 দিনের মাথায় সোভান কবিরাজ অসুস্থ হয়ে মারা যান। এর মাধ্যম দিয়েই সোভান কবিরাজের ঘটনার সমাপ্তি ঘটে। রাজবাড়ির পাচুরিয়া এলাকায় সোভান কবিরাজের নাম এখনও অনেকেই মুখে উচ্চারণ করেন যে এরকম একজন ব্যক্তি একটা সময় ওই এলাকাতে ছিল। 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, সোভান কবিরাজ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখনও ময় মুরব্বীদের মুখে তার কথা শোনা যায়। এমন একটি ঘটনাই আমাদেরকে পাঠিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। দেরি না করে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনা সময়কাল 2012 সাল। রবি ভাই বিয়ে করেছেন সবেমাত্র 1 বছরের কাছাকাছি। প্রায় 3.5 বছরের সম্পর্কের পর রুমা ভাবির সাথে ওনার বিয়ে হয়। রবি ভাইয়ের বাবা মা তাদের গ্রামের বাড়ি নোয়াকলাতেই থাকতেন, তবে সরকারি চাকরির সুবাদে তিনি থাকতেন চট্টগ্রাম এলাকার কোনো একটা জায়গায়। তিনি সে এলাকায় উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সবেমাত্র ওনার পোস্টিং হয় চট্টগ্রামের সেই এলাকাতে। খুব সুন্দর একটা দোতলা সরকারি বাংলো পান তিনি। বাসাটা ছিল এমন যে মেইন গেটে ঢুকবার পর
চারপাশে এবং পিছনে বাগান আর মাঝে সেই বাড়িটা। আর বাসায় যে কাজের লোক আর দারোয়ান থাকতো তারা মূলত এখানেই অনেক দিন ধরে কাজ করে থাকছে। সরকারি বাসা, কর্মকর্তারাই শুধু বদলি হয়, আর বাকি যারা কর্মচারী আছেন তারা সচরাচর এরকম বদলি হন না। যাই হোক, রবি ভাই বিয়ের পর এই প্রথম এমন ব্যক্তিগত বাড়িতে তিনি উঠছেন। তাই ওনার শ্বশুর যেহেতু বিদেশে থাকতেন, তাই শাশুড়িও তার সাথে সেই বাসায় থাকা শুরু করেন। তো বাড়িতে উঠবার সপ্তাহখানিক পরের ঘটনা। কোনো একদিন ছুটির দিনে সন্ধ্যার দিকে বাসায় তিনি টিভি দেখছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে বুয়ার চিৎকার শুনতেই ওনার স্ত্রী সহ তিনি ছুটে যান রান্নাঘরে। গিয়ে দেখেন যে পুরা রান্নাঘরে ধোঁয়া। তিনি ভাবেন যে আগুন লাগলো কিনা, তাই পাশের বাথরুম থেকে বালতি করে পানি নিয়ে আসেন এবং রান্নাঘরে মারতে থাকেন অনবরত, কিন্তু তাতেও ধোঁয়া নিভে না। কোনোরকম বুয়াকে সেখান থেকে বের করা হয়। সাথে সাথে রবি ভাইয়ের শাশুড়ি এসে রান্নাঘরে ঢুকে চুলার দিকে যাওয়ার পর ধোঁয়া কমতে শুরু করে। তো তিনি বলেন যে বুয়া চুলায় জ্বালায় রাখবার কারণে কাগজ পুড়ে গিয়েছিল, তাই এমন আগুন লেগেছে, সেখান থেকেই ধোঁয়া। তবে বুয়া যেই কথা বলে তা শুনে রবি ভাই এবং তার স্ত্রী বেশ ভয় পেয়ে যান। বুয়া বলেন তিনি রান্নাঘরে মোটেও চুলা ধরাননি, তিনি সবজি কাটছিলেন। এমন সময় পিছন থেকে প্রথমে একবার পাতিল পড়বার আওয়াজ আসে, ভাবে এমনি হয়তো পাতিল পড়ে গিয়েছে। কিন্তু কার্নিশ থেকে দ্বিতীয়বার পাতিল পড়বার পর তিনি তাকিয়ে দেখেন কালো কাপড় পরা কেউ একজন কার্নিশে বসে দোল খাচ্ছে, যার চেহারা ছিল কাপড় দিয়ে ঢাকা। বুয়া এটা দেখে চিৎকার দিতেই চারপাশে ধোঁয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেই সাথে রান্নাঘরের বাতিটা নিভে যায়, মানে বন্ধ হয়ে যায়। এরপর বুয়া অনেক ভয় পেয়ে যান। পরে ওনাকে রবি ভাইয়ের শাশুড়ি তার ঘরে নিয়ে ফ্লোরে শোয়ার ব্যবস্থা করে দেন এবং বুয়াকে সান্ত্বনা দেন যে দেখো, এটা ভয় পাওয়ার কিছু নেই, হয়তো চোখের ভুল, তুমি দেখছো। তো ঘুমাতে যাওয়ার সময় বুয়া খুব রেগে গিয়ে বলতেছেন যে খালাম্মা, 20 বছর ধরে কাজ করি বাসায়, জীবনে তেমন ঘটনা দেখলাম না। আমিও জানি এগুলো কেমনে তারায়, সকালটা হইতে দেন, বাকিটা কালকেই বুঝামো। সকাল হতেই বুয়া পিঠের ব্যথায় উঠতে পারছিলেন না তিনি। রবি ভাইয়ের স্ত্রী গিয়ে দেখেন বুয়ার পিঠে অনেক আঘাতের চিহ্ন, লাল লাল দাগ পড়ে আছে, চাবুক দিয়ে মানুষকে মারা যেরকম দাগ হয় সেরকম দাগ। বুয়া অল্প সময়ের মাঝে এতটা অসুস্থ হয়ে যায় যে ওনাকে বাড়ি থেকে লোক আনা হয়, ওনার বাড়ি থেকে, এবং তারা এসে তাকে নিয়ে যায়। এরপর থেকে তিনি অসুস্থতাজনিত কারণে কাজে আসতে পারেন না। রবি ভাই এই ঘটনা শুনে ওনার অফিসে দুইজনকে জানায়, যারা স্থানীয় ছিল সেখানে। তারা বলে যে এই বাসায় গত 15-20 বছর ধরে অনেকেই ছিল, তবে কারো সাথে এমন কোনো ঘটনা কেউ শুনতে পায়নি। যাই হোক, পরের সপ্তাহে বৃহস্পতিবার হবে তখন। রবি ভাইয়ের শাশুড়ি বলেন যে আগামীকাল যেহেতু শুক্রবার, তো আজকে যেন অফিস থেকে আসার সময় গরুর মাংস নিয়ে আসে, কাল কয়েকজন মিসকিনকে তিনি খাওয়াবেন। রবি ভাইও তাই করেন, তিনি 2-3 কেজির কত গরুর মাংস কিনে নেন বাজার থেকে। তো পরের দিন সকালে যেহেতু রান্না করতে হবে, তাই ডাইনিং রুমে যে ফ্রিজে আছে সেই ফ্রিজে পলিথিন পেঁচিয়ে সেই মাংস রাখা হয়। সকাল হবার পর রান্না করার উদ্দেশ্যে রবি ভাইয়ের স্ত্রী ফ্রিজ খুলে দেখেন যে সেখানে যেখানে মাংস রাখা ছিল সেখানে মাংসটা নাই, কোনো ব্যাগই সেখানে নাই। তিনি তার মাকে জিজ্ঞেস করেন এবং রবি ভাইকে জিজ্ঞেস করেন যেটা গেল কোথায়। যখন কোথাও খুঁজে পাচ্ছে না, তখন তিনি রান্নাঘরে গিয়ে দেখেন যে খালি পলিথিনটা পড়ে আছে, আর কিছুই সেখানে আশেপাশে নাই। বাসায় থাকেন ওনারা 3 জন, তাহলে এই কাজ করলো কে? বেশ চিন্তায় পড়ে যান তিনি। বাড়ির দারোয়ানকে জানানো হলে তিনি বলেন এখানে রাতে চোর আসবার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ আশেপাশে ভালোই সিকিউরিটি ব্যবস্থা আছে সেখানে। রবি ভাই কী করবেন তার মাথায় ঢুকছিল না। তো এইভাবেই চলতে থাকে আরও কয়েকদিন। টুকটাক ইনসিডেন্ট সেখানে ঘটে, তো ওনাদের মনে একটু আতঙ্ক জাগে যে আসলে এই বাসার সমস্যাটা কি। তো আরেক রাতের ঘটনা, রবি ভাই নিচতলাতে, যেহেতু ডুপ্লেক্স বাসা ছিল নিচতলাতে, তিনি তার রুমে বসে ল্যাপটপে রাতে আনুমানিক 1:30টার দিকে কাজ করছিলেন।
ওনার স্ত্রী, তিনি ছিল দোতলাতে ঘুমন্ত অবস্থায়। তো রবি ভাই কাজ করতে করতে কখন যে 1:30 বেজে গেছে সেই খেয়াল ওনার নাই। তখন ওনার স্ত্রী তাকে ডাক দেয়। তিনি ভাবেন ঘুমানোর জন্য হয়তোবা তার স্ত্রী তাকে ডাকছে। প্রথমবার ডাকে সাড়া না দিলেও দ্বিতীয়বার যখন ডাক দেয় তখন তার স্ত্রী কণ্ঠটা বেশ কর্কশভাবে আসে। এবার তিনি নিজের কাজ থেকে মনোযোগটা হারিয়ে ভাবেন, আচ্ছা আমার স্ত্রী তো দোতলায় ঘুমাচ্ছিল, তাহলে ডাক দিল কে? ও কি ঘুম থেকে উঠে নিচে আসলো নাকি? তো তখন তিনি খেয়াল করেন যে সোফার পাশে জানলা দিয়ে যে ওনার স্ত্রী বাহিরে বাগানটার ওখানে দাঁড়িয়ে আছেন। রবি ভাই বেশ ক্ষেপে যান। এত রাতে বাহিরে যাওয়ার মানে কি? তিনি রুম থেকে এসে বাহিরে গেলে ওনার স্ত্রীকে ওনার স্ত্রী তখন তাকে আবার নাম ধরে ডাক দেয় এবং তার কাছে যেতে বলে। তিনি তার স্ত্রীকে বেশ জোরে ধমক দিয়ে বলেন যে এত রাতে কি ফাজলামি করো আমার সাথে? এমন জোরে ধমক দেয় যে গেট থেকে দারোয়ান এসে পড়েন। কারণ আসবার সাথে সাথে রবি ভাই দেখেন তার স্ত্রী আর সামনে নেই, এমনকি আশেপাশে কোথাও নেই। তার মনে যে ভয় কাজ করছিল সেটা দারোয়ান বুঝে গিয়েছে। দারোয়ান তাকে বসে বলে যে স্যার দেখেন, আমি তো এখানে ছিলাম, আমি তো আশেপাশে কিছুক্ষণ পর পর সব খেয়াল করি, কিন্তু ভাবিকে তো এখানে আসতে দেখি নাই। আপনি মনে হয় স্যার ভুল দেখছেন মনে হয়। তখন রবি ভাই তিনি তাড়াতাড়ি করে দোতলায় রুমে গিয়ে দেখেন ওনার স্ত্রী ঘুমাচ্ছে। এবং ভয়ানক বিষয় হলো নিচে ওনার স্ত্রীকে দেখেছিলেন শাড়ি পরা অবস্থায়, আর এখন রুমে তার সামনে সেলর কামিজ পরা অবস্থায় তার স্ত্রী ঘুমিয়ে আছেন। যেহেতু নিজের চোখে আজকে এমন ঘটনা ঘটেছে, তাই পরের দিন বাসায় স্ত্রী আর শাশুড়িকে সব জানায় বলে দেন যে তিনি অফিসে জানিয়ে দিবেন যে আপাতত এই বাসায় তার আর থাকা হচ্ছে না, তিনি থাকতে যাচ্ছিলেন না। কারণ এখানে বড় ধরনের সমস্যা আছে। কেউ হয়তো আশেপাশে যারা কর্মচারী যারা আছে তারা তো ভয়ে বলতে চাচ্ছে না। তবে ওনার শাশুড়ি শুরুতে বাসা বদলের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও অনেক জোরাজুরি পরে তিনি রাজি হয়ে যান। পরবর্তীতে রবি ভাই বাসা নেন কয়েক গলি পরে। তো বাসা ছাড়বার দিনেও ঘটে অদ্ভুত সব ঘটনা। বাসায় যখন মালপত্র সরানো হচ্ছিল তখন আর কেউ না শুনলেও তিনি শুরু থেকে শেষ অবধি একটু পর পর বেশ জোরে প্রাপ্তবয়স্ক লোকের কান্নার আওয়াজ পাচ্ছিলেন। তিনি খোঁজ করছিলেন প্রতিটা রুমে গিয়ে যে আসলে কান্না করছে কি। আর তার তখন একটু সাহস ছিল এই কারণে যে বাসায় তো যারা মালপত্রের কাজ করছে এখানে ওনার চেনা জানা অনেকে ছিল। যাই হোক, তো এই কান্নার আওয়াজটা যখন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন বেশ কয়েকবার তো অসংখ্যবার তিনি শুনেছেন, তখন তার মনে হচ্ছিল যে তিনি নিজে কান্না করলে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ আসছে। এরপর তিনি বাকিদেরকে কয়েকবার জিজ্ঞেস করলে তারা কিছু শুনতে পায় না বলে জানিয়ে দেয়। সবার শেষে যখন রুম থেকে শেষবারের মতো সে বাড়িতে রবি ভাই বের হতে যাবেন, তখন কাগজ পোড়া দিলে যেমন গন্ধ লাগে তেমন তীব্র একটা ঘ্রাণ ওনার নাকে আসে। এবং এই ঘ্রাণটাই তিনি পেয়েছিলেন যেদিন ওই যে বুয়া চিৎকার দিল সেদিন, সেই মুহূর্তে। যাই হোক, তিনি সে বাসা থেকে একবার মতো বেরিয়ে যান, চলে আসেন নতুন বাসায়। রবি ভাই এক কথা যেন হাফ ছেড়ে বাঁচলেন। এখানে আর ভয় নাই, আর কোনো আতঙ্ক নাই। তিনি চাইলে কিন্তু আগের বাসায় হুজুর এনে সমস্যাটার মূল কারণ উদ্ঘাটন করতে পারতেন। তবে এলাকায় অনেকে ওনাকে সরকারি কর্মকর্তা হিসেবে চিনে এবং ভালো তার নাম ডাক হয়েছিল কয়েকদিনে, তাই তিনি সেভাবে আসলে আগান না। আর যেহেতু সবাই বলছিল এখানে কোনো সমস্যা নাই, তিনি যদি এই কাজগুলো করতেন দেখা যেত মানুষ ওনাকে উল্টাপাল্টা অনেক কিছু বলতে পারত। তো নতুন বাসায় ভালো চলছিল তার দিনকাল, কোনো সমস্যা নাই। প্রায় 1 মাস পরের ঘটনা, রবি ভাইয়ের খালা শাশুড়ির বাসায় কোনো এক অনুষ্ঠানে ওনার স্ত্রী এবং শাশুড়ি থাকবার উদ্দেশ্যে যান, মানে তারা রাতে সেখানে থাকবেন। তো রবি ভাইকে সেই রাতে তখন তার বাসায় একাই থাকতে হবে। ঘুমানোর আগে ওনার একটা অভ্যাস আছে, তিনি যখন বাসায় কখন একা থাকতেন জানলা সব লাগিয়ে দিতেন ঠিকই, কিন্তু দরজাগুলো প্রতিটা রুমের দরজা তিনি খোলা রাখতেন। এবং সেই রাতেও তিনি সেই কাজটাই করেন, সব জানালা লাগিয়ে
মেন গেটটা তো লাগানো থাকবেই, বাকি দরজাগুলো তিনি খোলা রেখে তার নিজের রুমে তখন শুতে চান। তো নিজ রুমে বসে তিনি মুভি দেখছিলেন, হঠাৎ করে ধাপ করে আওয়াজ আসতেই তিনি উঠে পড়েন। ভাবেন যে বিল্ডিং আশেপাশে কিছু পড়লো নাকি, মানে বস্তা পড়লে যেরকম ধাপ করা আছে সেরকম একটা আওয়াজটা 2-3 বার হয়। তিনি তখন একটু উঠে গিয়ে আরেকবার যখন আওয়াজটা পান তখন বুঝে যান যে না, এটা বাসার মধ্যে কোথাও হচ্ছে। এরপর তিনি উঠে গিয়ে দেখেন আসলে কি হয়েছে। সব কিছু স্বাভাবিক ছিল, তবে ওনার শাশুড়ি যেই রুমে থাকতেন সে বাসায়, সেই রুমের দরজাটা গিয়ে দেখেন যে লাগানো। এমন তো হবার কথা না, ফ্যান বা জানালা কিছুই তো খোলা নাই। দরজা তো খোলা রেখে তিনি ওনার রুমে গিয়েছিলেন মুভি দেখতে, তাহলে দরজাটাতে লাগালো কে? রবি ভাই শাশুড়ির রুমের দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজাটা লক করা। এতে তিনি আরো ভয় পেয়ে যান। তিনি অনেকবার ধাক্কা দেন, সব রুমের লাইট জ্বালিয়ে দেন, কিন্তু কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছিল না। এরপর নিজ রুমে এসে খোঁজাখুঁজির পর সেই রুমের লকের চাবিটা বের করেন। প্রায় 4-5 মিনিট পর তিনি আবার শাশুড়ির রুমে যেতেই দেখেন আগের মতো দরজাটা খোলা। তিনি লাইট জ্বালায় সব রুম চেক করে দেখেন যে বাসায় কেউ নাই, পুরা বাসা খালি। তার মানে কি সমস্যাটা আবার শুরু হয়ে গেল? তিনি বুঝে গিয়েছেন আগের বাড়িতে তাহলে কোনো ইস্যুই ছিল না। ব্যাপারটা এখন রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে কোনো রকম ভয় থেকে তিনি পার করেন। রাতে বেশ কয়েকবার ওনার স্ত্রীকে ফোন দিয়েছিলেন, কিন্তু হয়তো কোনো কারণে ফোন সাইলেন্ট ছিল, তিনি আর তার স্ত্রীকে সেই বিষয়ে রাতে শেয়ার করতে পারেন না। পরের দিন সকালে ওনার স্ত্রীকে কল দেওয়ার পর তারা দ্রুত সেখানে এসে পড়েন। রাতে সব কথা বলেন যে কি হয়েছিল। রবি ভাই এবার সিদ্ধান্ত নেন হুজুর এনে সমাধান করবেন তিনি, কিন্তু ওনার শাশুড়ি বলেন আরো কিছুদিন দেখবার জন্য। তো তিনি সেই অনুযায়ী হুজুর আর আনেন না। সপ্তাহখানিক কোনো সমস্যা হয় না। পরবর্তী ঘটনা ঘটে কোনো একদিন ভোর রাতে। রবি ভাই সাধারণত মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন এবং ফজরের নামাজটা তিনি তখন অ্যালার্ম বাজলে তারপর উঠে ফজর নামাজটা পড়েন। তো তিনি অ্যালার্ম বাজবার পর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যান নামাজ পড়তে। তো 2 রাকাত সুন্নতের পর যখন 2 রাকাত ফরজ নামাজ শেষ রাকাতে তিনি আছেন, তখন তিনি তার নিয়ম অনুযায়ী সালাম ফেরান। তারপর ঠিক তার কানে ভেসে আসে তার সালাম ফেরানোর পর কর্কশ কণ্ঠেই বলছে, তার সালামটাই তাকে রিপ্লাই করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তিনি স্পষ্ট 2বার শুনতে পান। তো তিনি ওঠার পর দেখে যে সে রুমে ডিম লাইট জানালা ছিল। তিনি হঠাৎ করে পাশে তাকাতে যাবেন যে আসলে কর্কশ কণ্ঠে কে এই সালামটা দিল ওনাকে। নামাজ তো তিনি পড়ছিলেন। তিনি পাশে তাকিয়ে দেখেন মানুষ আকৃতির অবয়ব ড্রয়িংয়ের যে ফুলদানি আছে সেই ফুলদানিটা হাতে নিয়ে তাকে আসার মেরে তার দিকে ছুঁড়ে ফেলতে লাগছিল। রবি ভাই চিৎকার দিয়ে হাত দিয়ে সেই ফুলদানিটা নিজের হাত থেকে এটা ছিঁড়ে মেরে ফেলায়। তিনি কোনো রকম হাফ ছেড়ে বেঁচে তিনি তো সে রুমের লাইট জ্বালাতে যাবেন এবং সাথে সাথে দেখেন অবয়বটা রুমের নাই। আবার সেই পোড়া পোড়া একটা গন্ধ, কাগজ পোড়া যেমন গন্ধ সেরকম একটা গন্ধ। এবং তার চিৎকার শুনে ওনার স্ত্রী রুম থেকে এসে দেখেন ফুলদানি ভাঙা অবস্থায় পড়ে আছে, আর রবি ভাই ভয়ে একপাশে বসে আছেন, তার হাত পা কাঁপছে। তার স্ত্রী তখন সেই ঘ্রাণটা পেয়েছিল। তিনি কোনো রকম নিজ রুমে যান স্ত্রীকে নিয়ে এবং বলেন যে তিনি কি দেখেছিলেন। ওনার স্ত্রী বলে যে তুমি এই সময় কিসের নামাজ পড়তে গেলা? এখন কি ফজর ওয়াক্ত? মাত্র বাজে 2:30। রবি ভাই এটা শুনে যেন আরো ভয় পেয়ে যান, কারণ তিনি নিজে মোবাইলের অ্যালার্ম বন্ধ করবার সময় ঘড়িতে দেখেছিলেন ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে। এমনকি ড্রয়িং রুমের ঘড়িতেও একই সময় তিনি দেখে যায় নামাজটা বিছিয়ে নামাজ শুরু করেছিলেন। না, আর সম্ভব না। সকাল হতেই অফিসে না গিয়ে তিনি চলে যান তার এক কলিগের মাধ্যমে হুজুরের সন্ধানে, মানে হুজুর খুঁজবার সন্ধানে চলে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে একজন হুজুর তিনি পেয়ে যান, যিনি কিনা আসবেন জোহরের নামাজের পরে বা আসরের আগ থেকে সময়। তো রবি ভাই বাসায় এসে দুপুরের খাওয়ার পর সেই হুজুর তিনি আসেন।
হুজুর এসে সবাইকে এক রুমে ডাক দেন, তবে ওনার শাশুড়ি অপরিচিত লোক দেখে সামনে আর যান না। এরপর হুজুর ওনার মতো প্রতিটা ঘর চেক করে দেখেন, তবে বাসায় তেমন কোনো ইস্যু তিনি খুঁজে পান না। দেখছেন বাসায় সব ঠিক আছে। তো রবি ভাইকে তিনটা জানান সেই হুজুর, এবং যাওয়ার আগে তিনি রবি ভাইকে একটা আমল শিখিয়ে যান, ছোট্ট একটা আমল, এবং বলেন যে এই আমলটা চালিয়ে যাওয়ার জন্য, মানে পড়বার জন্য। আর এটা আমলটা করার পর যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে ওনার সাথে দ্রুত যোগাযোগ করবার জন্য, দেরি যাতে না করে। তো হুজুর বাসা থেকে চলে যাওয়ার পর রবি ভাইয়ের শাশুড়ি বেশ রাগ করে বসেন, এবং তিনি বলে বসেন যে বাসায় ওনার অনুমতি না নিয়ে এভাবে হুজুর আনা ঠিক হয় নাই। কেননা ওনার মেয়ে সারা দিন বাসায় একা থাকে, তিনিও বাসায় একা থাকেন, রবি ভাই তো অফিসেই থাকেন। এসব জিন ভূত খুঁজতে গিয়ে যদি তার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে এর দায় ভার কে নিবে? এগুলো নিয়ে কথা বলতে বলতে বেশ রাগারাগি করেন, এবং তিনি সঙ্গে সঙ্গে তার ছোট মেয়ের বাসায় চলে যান। রবি ভাই সেই রাতেই হুজুরের নিয়ম অনুসারে আমল করা শুরু করেন। প্রথম দিন তার কিছুই হয় না, সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় দিন আমল করবার পর, মানে পরের ঠিক ভোর যে রাতটা আছে সেই রাত থেকেই, নামাজের পর থেকেই ওনার মাথা ব্যথা হয় এবং অনবরত বমি করতে থাকেন তিনি। এটা প্রায় চলে দুপুর 12টা পর্যন্ত। টিকতে না পারে তিনি হুজুরকে জানালে হুজুর বাসায় আসেন। হুজুর বাসায় এসে রবি ভাইকে পরা পানি খাওয়ালে কিছুটা সুস্থ হন তিনি। এরপর হুজুর রবি ভাই এবং ওনার স্ত্রীকে ডেকে নিয়ে আসেন। নিয়ে আসার পর সেই ভাবিকে, রুমা ভাবিকে, রবি ভাইয়ের স্ত্রীকে তিনি বলছেন, সে হুজুর তাকে উদ্দেশ্য করে বলছেন যে ভাবি, আমি আজকে যা বলবো সব আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই। দেখেন, আমি কাজ করতে এখানে আসছি, যা সত্য তাই বলবো। কেউ এতে মনে কিছু নিলে আমার কিছুই করবার নাই। রবি সাহেবকে মূলত তাবিজ করা হয়েছে, আর যদি সত্যি বলতে হয় এটা করেছেন আপনার আম্মা। জানি বিশ্বাস করা আপনার জন্য কষ্টকর, প্রমাণ চাইলে আমি যা বলছি দেখেন তা মিলে কিনা। আমি বাসায় ঢুকে বলতে পারতেছি যে আপনার মা আজকে বাসায় নাই, এবং আপনি ওনার রুমে সবুজ রঙের একটা ব্যাগ পাবেন। সেটা খুলে দেখেন কয়েকটা তাবিজ সেখানে পেঁচানো আছে। কষ্ট করে সেই তাবিজগুলো নিয়ে আসেন, এরপর রবি ভাইয়ের বাকি সমস্যার সমাধান আমি করতেছি। ঠিকই সবুজ ব্যাগে সেখানে তাবিজ পাওয়া যায়। আনবার পর হুজুর তা ওনাদের সামনে নষ্ট করে ফেলে, এবং পরবর্তীতে বলে, আমার কথা মিলা দেখেন কথাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আপনার আর রবি ভাইয়ের পছন্দের বিয়ে ছিল তাই না? আপনাদের একটা সম্পর্ক ছিল অনেক দিনের। এটাও মিলায় দেখেন যে আপনার মা চায় নাই আপনি রবি ভাইকে বিয়ে করেন। তিনি চেয়েছিল ওনার চাচাতো বোনের ছেলে বিদেশ থাকে, তাতে আপনার বিয়ে দেওয়ার জন্য। বিয়ের কথা চলবার সময় রবি ভাইয়ের মায়ের সাথে তুমুল ঝগড়া হয়, কিন্তু আপনাদের পছন্দের বিয়ে কি আর করা। এজন্য আপনার আম্মা চেয়েছিলেন রবি ভাইয়ের যেভাবেই হোক ক্ষতি করতে। অনেক সুযোগ তিনি খুঁজছিলেন। অবশেষে তাবিজ করে ওনার উপর জিন চালান দেন, আর তাই আপনাদের সাথে থাকা শুরু করেন আপনার মা। আজকে যদি সমাধান না হতো তাহলে আপনাদের সম্পর্ক ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেত, এবং রবি ভাই আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেন। যাই হোক, সাবধানে থাকবেন আর খালাম্মাকে বোঝানোর চেষ্টা করবেন। এগুলো শুনে রুমা ভাবি, মানে রবি ভাইয়ের স্ত্রী, তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না। তখন হুজুর একে একে বিগত দিনের ইনসিডেন্টগুলো মিলাতে বলেন। যেমন ওই যে বুয়া রান্নাঘরে যা দেখেছিল, তারপর ওনার মা, মানে রবি ভাই শাশুড়ি যাওয়ার পর সব সমাধান হয়েছিল। মাংসের প্যাকেট মিসিং ছিল, এটা কিন্তু এই মাংস আনতে বলেছিল কিন্তু সেই রবি ভাই শাশুড়ি। তখন হুজুর বলে, দেখেন, সে মাংসটা আনতে বলেছে এই কারণে যে তিনি তার জিন্না তার কাছে খেতে চেয়েছিল, কি একটা দাবি করেছিল, তখন তিনি এটা তাকে ভোগ হিসেবে দিয়েছিলেন। এই টুকটাক বিষয় এবং অনেক কিছু তখন হুজুর মিলা সব কিছু বলেন যে দেখেন এগুলো ঘটেছে এই কারণে। এছাড়া ব্যাগে যে তাবিজ পেলেন সেটা তখন সে হুজুর বুঝায়, এবং বলার পরে তারপর সেই রুমা ভাবি তিনি আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হন। তো সেদিনের মতো হুজুর ওনার যাবতীয় কাজ করে চলে যান। আসলে তিনি যা যা বলছিলেন সবই ঠিক ছিল, কিন্তু তাবিজ করবার বিষয়ে কয়দিন পর যখন সব কিছু জানানো হয় রবি ভাই শাশুড়িকে, তখন
ওনাদের পারিবারিক সমস্যার কারণে সেই রবি ভাই এবং ওনার স্ত্রী, ওনারা আসলে রবি ভাই আসলে ওনার শ্বশুরবাড়ির দিক দিয়ে আসলে ওনার সাথে ওনার কাছে যোগাযোগ রাখে না, এবং রবি ভাইয়ের সাথে পরবর্তীতে প্যারানর্মাল ইনসিডেন্ট আর তেমন কিছু একটা হয় না। তারপর তিনি তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছেন। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা। তো আমি চলে যাচ্ছি ফাতেমা আহমেদের ঘটনায়। তো ফাতেমা তার লোকেশন শেয়ার করতে নিষেধ করেছেন, কিন্তু তিনি যেখানে থাকেন সেটা শহর থেকে বেশ দূরে, কাইন্ড অফ রিমোট এলাকায় তার বাসা, একেবারে গাছগাছালি দিয়ে ঘেরা, বেশ অন্যরকম একটা এনভায়রনমেন্ট, আশেপাশে প্রাকৃতিক এনভায়রনমেন্ট, আর এর মাঝেই তাদের বাসা। এবং বাসাটা একটু অন্যরকম, মানে মানুষজন আইসোলেটেড, আশেপাশের যে বাসা সেগুলো কাছাকাছি না, এবং দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে ওখানে স্ট্রিট ল্যাম্প ট্যাম্প খুব একটা জ্বলে না, এবং কাছাকাছি বড় বড় উঁচু উঁচু গাছ দেখা যায় দূরে, বাগানের মতো এরকম একটা জায়গা। তো এখানেই মাঝে মাঝে অতি প্রাকৃত কিছু ঘটনা ঘটে, এর মাঝেই কয়েকটা শেয়ার করেছেন ফাতেমা। তো আমি প্রথমটা দিয়ে শুরু করি। প্রথম ঘটনাটা হচ্ছে, প্রথম ঘটনা মানে এটা একটা ঘটনা, এছাড়া অনেক ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটা হচ্ছে, একদিন ফাতেমার আম্মু যাবে ডাক্তারের কাছে। তো ডাক্তারের অফিস একটু দূরে, তাদের বাসা থেকে তো দূরে, সেখান থেকে যেতে হবে। তিনি ডাক্তার বসেনি নাকি রাত 9টায়। তো তিনি ডাক্তার দেখি আস্তে আস্তে হয়তো 10টা 11টা এরকম বেজে যেতে পারে। তো ফাতেমার আব্বু আম্মু গেলেন সেই ডাক্তার দেখাতে। আর বাসায় যেহেতু ফাতেমা, তার ছোট বোন আর তার দাদু আছেন, দাদু বেশ বয়স্ক, তো তাদের বাসায় কাছাকাছি বাসার এক আন্টিকে এবং তার মেয়েকে এনে রেখে গেলেন রিকোয়েস্ট করে যে ওদের সাথে একটু থাকেন প্লিজ, আমরা চলে আসব। তো ফাতেমারা আছে বাসায়, এবং একেবারে বুঝতে পারছেন যে এরকম নির্জন জায়গায় যখন একটা বাসা থাকে, বাসাটার বাউন্ডারি দেওয়া চারিপাশে, তার বাইরে অনেক উঁচু উঁচু গাছ বেশ দূর পর্যন্ত, এরকম একটা জায়গায়। তো সেই জায়গায় কিন্তু সন্ধ্যার পরে একটা খুব ডিপ নীরবতা নেমে আসে। তো এরকমই একটা ব্যাপার ঘটছিল বাসায়। এরকম বাসাগুলোতে সাধারণত মনে হয় কি যে আলো কমে যায় রাতের বেলা, বাসার ভেতরে যে আলো আছে সেগুলো মনে হয় শুষে নেয়। তো ফাতেমাদের বাসাটা অনেকটা এইরকম ছিল, এবং বেশ পুরনো বিল্ড একটা বাসা। তো রাতের বেলা টেলিভিশন দেখছে সেই আন্টির মেয়ে, এবং ফাতেমা বসে টেলিভিশন দেখছে। তো রাত 10টার দিকে হঠাৎ মনে হলো যে তার আম্মু ডাক দিল নাম ধরে, যে এসে দরজা খুলে দাও। তো যখন দরজা খুলে দিতে বললো, তখন টিভিতে ইম্পর্টেন্ট কিছু একটা দেখাচ্ছিল, কোনো একটা জিনিস চলছিল। তো সেই সময় ফাতেমা একটু কিছুক্ষণ একটা টিভি দিকে তাকিয়েছিল, সে কিছুটা ব্যস্ত হয়ে গেল। তো এর মাঝে তার ছোট বোন বেরিয়ে গেছে, সে খেয়াল করে নাই। তো সে কয়েক সেকেন্ড বা অল্প কিছু সময় টিভিতে তাকিয়ে থেকে আস্তে করে হাঁটা দিল যে আম্মু আসছে, দরজাটা খুলে দিই, বোন একা গেছে, বোন ছোট। তো সে যখন দরজা খুলে বের হয়ে দেখে তাদের যে করিডোরের মাথায় হচ্ছে তাদের একটা দরজা। তো সেই দরজাটা সে টের পেল যে তার বোন খুলছে দরজাটা, সেটা খুলে মেন দরজার দিকে গেছে সেটা খোলার জন্য। তো সেই দরজা যখন খুলতে গেছে, দরজার সামনে যে ফাতেমা কিন্তু পেছনে সে দেখতেছে যে তার বোন দরজার কাছে চলে গেছে, একদম দরজার সামনে গিয়ে, কাউকে দেখা যাচ্ছে না রাতের বেলা, ঘুরঘুরটি অন্ধকার, এবং রাতের যে নিস্তব্ধতা, ওখানে শব্দ পাওয়া যাচ্ছে ঝিঝি পোকার ডাক খুব স্ট্রং ভাবে। তাদের বাসার বাইরে হালকা একটা লাল বাতি জ্বালানো ছিল, ফিলামেন্টের বাতি, সেটার আলো একটু পড়ছে সামনে। তো তার বোন যে দরজার সামনে বাইরের দরজাটা ওটা খুলে সে তাকাচ্ছে, বাইরে কিচ্ছু নাই। ফাতেমা বলছে কি দেখিস? বলে যে না, কেউ নাই তো, আম্মু কই, আম্মু ডাক শুনলাম, আম্মু নাই তো। তো ফাতেমাও দরজা খুলে আসলো বোনের পাশে, সে তাকালো, আসলে বাইরে কেউ কিছু নেই, একেবারে নিস্তব্ধ রাস্তা, এবং তাদের বাসার যে সামনের চিকন রাস্তা তার ওই পারেই হচ্ছে বেশ গাছগাছালি ঘন, বেশ নিবিড় টাইপের ওই জায়গায়, গাছগাছালি জন্মায় আছে, কেউ নাই, কেমন জানি একটা পরিবেশ, পুরা নীরব। তো তারা আস্তে করে দরজা বন্ধ করে একটু অস্বস্তি ফিল করলো যে একটু স্পষ্ট তারা তার মায়ের শব্দ শুনছে। আর এটা এমনও না যে যেমন অনেক জায়গায় ডেন্সড বাসা বাড়ি থাকে, সেখানে একজন বাসায় নক করে অনেক সময় দেখা গেছে তার মা পাশের ফ্ল্যাটে গেছে বা পাশের বাসা কথা বলতে গেছে, এরকমও না। পাশের ফ্ল্যাটের আন্টি, পাশের ফ্ল্যাট না, পাশের বাসার আন্টি তাদের বাসার ভেতরে বসা, সেই বাসাও কিন্তু খানিকটা কিছুটা দূরে গ্যাপে তাদের বাসার থেকে, এর পাশে একটা পুরো ফাঁকা জায়গা। তো তারা দুজন একটু অস্বস্তি ফিল করে তাড়াতাড়ি আবার তালা মেরে ঢুকে আসছে। তো প্রথম গেটটা তালা মেরে তারা যখন ঢুকছে দ্বিতীয় গেটেও যখন তালা মারছে, এই সময় আবার নক হলো দরজায়, ঢিং ঢিং ঢিং।
পেছন ফিরে দেখে কেউ নাই। দরজাটা কিন্তু কেউ নক করছে এবং বোঝা যাচ্ছে দরজাটা নড়তেছে তাদের পেছনে, মানে তাদের যে দরজাটা লক করে আসছে তার পেছনে দরজাটা, মানে প্রথম যে দরজাটা সেটা নড়তেছে। তো দুই বোন একটু অবাক হলো এবং ভয় পেল, কেউ নাই, দরজাটা বোঝা যাচ্ছে হালকা নড়তেছে। কে নক করলো? মানে তার মা হলে তার এটা করবে না, দাঁড়ায় থাকবে, সেখানে তার বাবাও আছে সাথে। যাই হোক, তারা তাড়াতাড়ি কি করলো, ভয় পেয়ে ঢুকে গেল ঘরে। তারা যেই ঘরে ঢুকছে সাথে সাথে তাদের যে ইমিডিয়েট দরজাটা পেছনের যে লোহার আরেকটা দরজা ছিল মানে গ্রিলের, সেটাও ঢ্যাং 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 করে নক করলো এবং কোনো শব্দ নাই, মনে হলো কেউ ঢ্যাং ঢ্যাং করে নক করলো। দুই বোন ভেতরে ঢুকে এসে বলতেছে কি হইতেছে, কি করতেছে। তারা একটু ভয় পাচ্ছে, এই বাসা সম্পর্কে অনেক কথা তারা জানে যে এই বাসায় এরকম মানুষ ভয় পায়। তো সেই আন্টিকে বললো যে, সেই আন্টি আবার জিজ্ঞেস করতেছে ঘরে এসে যে কি হয়েছে, তোমার আম্মা আসে নাই? বলে যে না। বলে গলা তো শুনলাম। বলে হ্যাঁ আমরাও শুনছি তো, কিন্তু কেউ নাই, বাইরে গেছি। বলে এই যে দরজা নক হইতেছে। সেই আন্টি শুনে আন্টিও হেঁটে গেল, ওদেরকে দেখে যে উকি দিল আন্টিও দরজার বাইরে, দেখলো কেউ নাই, পুরো ফাঁকা, খা খা করতেছে এবং দুইটা দরজার মধ্যে কিন্তু তালা মারা, কেউ নাই। তো ওই আন্টিও একটু ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পর তারা সবাই টিভিটার সাউন্ড কমায় রেখে চুপচাপ বসে আছে, মানে কোনো কথা নেই, বার্তা নেই, চুপচাপ বসে আছে। মানে ফাতেমা তার বোনের দিকে তাকায় আছে এবং তার বোন চুপচাপ হাত ধরে রাখছে বোনের। এরকম অনেকক্ষণ হওয়ার পরে দেখলো যে একটু পরে তার মায়ের কণ্ঠ দরজা খোলার জন্য। তখন তো ভয় আসলে তারা যাচ্ছে না, অনেকবার তার মা ডাকলো দরজা খুলো দরজা খুলো, তো দেখলো না। তারপর একটু পর তার বাবার ডাক শুনলো। তো যখন বাবা মা দুইজনে দরজা নক করতেছে এবং জোরে জোরে বলতেছে, তখন ওরা বাইরে উকি দিল। বাইরে উকি দিয়ে দেখে যে হ্যাঁ বাবা মা দুইজন দাঁড়ায় আছে এবং তারা আসছে বাইরের থেকে। তো তাড়াতাড়ি যে দরজা খুললো, খোলার পর বললো কি হয়েছে, দরজা খুলতেছিল না কেন? তো ফাতেমারা তো বললো যে এরকম এরকম, এবং তিনি তার মা ফার্স্টে একটু জিনিসটাকে বলতেছিল, ইগনোর করতেছিল যে কি বলো তোমরা। বলে কি যে হ্যাঁ এরকম হয়েছে, আন্টিকে জিজ্ঞেস করো। তো সেই আন্টিও বললো যে হ্যাঁ আমিও শুনছি আপনার কণ্ঠ এরকম। তো বলে না এরকম তো হওয়ারই কথা না, আমি তো এতক্ষণ ডাক্তার এখানে ছিলাম, কীভাবে আর কে নক করবে? আর আশেপাশে বাসা বলতে ওই যে ওনাদের বাসা কাছেই, এই পাশে আর অনেক দূর পর্যন্ত বাসা নাই, দূরে বাসা, কে এরকম করবে? যাই হোক, এই ব্যাপারগুলা ওইটা প্রথম ওই জিনিসটা কিন্তু ঘটছে এবং ফাতেমা এটা একটা উল্লেখযোগ্য ঘটনা বলছে। এছাড়াও তাদের বাসায় হাঁটা চলার শব্দ পাওয়া যেত রাতের বেলা। তারা মোটামুটি বুঝতো যে কেউ হাঁটতেছে তাদের বাসার ভেতরে, এদিক ওদিক পা দিয়ে হাঁটতেছে, কিছু নাড়াচাড়া করতেছে, এই শব্দ কিন্তু কন্টিনিউয়াসলি থাকতো। এছাড়া আরেকটা ঘটনা হচ্ছে, তাদের বাসার কাছাকাছি একটা কবরস্থান আছে, বাসায় আসার পথে পড়ে আর কি। তাদের বাসায় মূল রাস্তা থেকে হেঁটে যখন তাদের বাসায় আসে, সেই রাস্তায় একটা কবরস্থান আছে এবং এই কবরস্থানের পাশ দিয়ে বিশাল ওই যে গাছগাছালি জায়গা, একটা জায়গায় কিন্তু বিশাল বিশাল গাছের একটা মানে জায়গা, মানে পুরো অনেকগুলো গাছ হয়ে আছে, বড় বড় গাছ সেখানে। তো একদিন ফাতেমা গেছে একটা অনুষ্ঠানে গেছে এবং সেখান থেকে সে ব্যাক করতেছে। তো ব্যাক করতে করতে তার মানে একেবারে বিকেল গড়ায় গেছে, সন্ধ্যার মতো একটা সময়, এবং সে রিক্সা নিয়ে এত দূর আসতে পারে নাই। সে নেমে গেছে এই গলির মাথায় এবং হেঁটে হেঁটে আসতেছে। তো তখন একেবারেই মানে কিন্তু অন্ধকার ঘনায় গেছে, মানে দেখা যাচ্ছে যে যেহেতু বড় বড় গাছ আর পেছনে হাইওয়ে, মানে যে রাস্তাটা মেন রাস্তাটা ওটা অনেক পেছনে, এখানে আসছে বাসার কাছাকাছি জায়গাটা একেবারে অন্ধকার, মনে হচ্ছে একদম অন্ধকার ঘনায় আসতেছে সন্ধ্যার পরে, আলো তেমন কিছু পাওয়া যাচ্ছে না, গাছগাছালিতে ঢাকা। একটু সামনেই সেই কবরস্থানটা এবং কবরস্থানের সামনে একটা দরজা দেয়া, বড় গেট লাগানো। তো ফাতেমা একটু ভয় পাইছে, কাজ তাদের এলাকা সম্বন্ধে সে জানে যে এই এলাকায় এই ধরনের ব্যাপার স্যাপার ঘটনা আছে, অনেকে ভয় পায় সন্ধ্যার সময়, রাতের মানে হাঁটা চলা এরকম ঠিক না। আর ফাতেমা ওই দিন চুল খোলা রাখছিল, মানে সে চুল বাঁধে নাই, চুলটাকে খোলা রেখে গেছিল। তো সে হাতের মধ্যে আবার তার কয়েকটা ব্যাগ, তো সে একটু অস্বস্তি ফিল করতে থাকে কবরস্থানের কাছাকাছি আস্তে আস্তে, চুল খোলা রাখা, এদিকে মাগরিবের সময় হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সে তাড়াতাড়ি তার চুলটাকে বাঁধে, ব্যাগ হাতে নিয়ে কোনো মতে বাঁধে। তো বেঁধে যখন সে কবরস্থানের গেটটা ক্রস করছে, এই কবরস্থানটা অনেক পুরনো, কবরস্থানের গেটটা যখন সে ক্রস করছে, হঠাৎ তার মনে হলো বাউন্ডারি ওয়ালের ওই পারে বোরখা পরে যদি কোনো মানুষ দাঁড়ায় থাকে, কাইন্ড অফ লাইক দ্যাট, একটা বোরখা পরা মানুষের মতো একটা বড় গাছের পাশ থেকে কেউ দাঁড়ায় আছে, তাকে দেখতেছে মনে হচ্ছে। এবং ফাতেমা চোখটা উপর দিকে উঠায় বুঝতে পারতেছে যে একটু পরে যে কোনো সময় আজান দিবে আর কি, এবং কবরস্থানটা কিন্তু বেশ বড়, অনেক দূর পর্যন্ত গেছে। তো সে দেখতেছে একটা মোটা গাছের পাশে একটা মহিলার মতো বোরখা পরা, পুরো কালো কুচকুচে বোরখা এবং মুখ সহ ঢাকা,
এবং এই মানে এই বোরখার মুখ খোলা না, মানে একটা মেয়ে মানুষ অনেকের ইদানিং অনেকেই মুখ খোলা পরেন, আবার অনেকে সামনে কিন্তু ভেলটা দিয়ে দেন, চোখের গর্ত থাকে। এইখানে দেখতেছেন যে পুরো মুখটা ঢাকা, চোখের জায়গায় শুধু দুটো এরকম ফুটা। ফাতেমা একবার ভাবলো যে মেয়ে মানুষ কবরস্থানে এরকম তো আসে না, জিয়ারত করতে আসলেও মানে নর্মালি আসে না আর কি, আর আসলেও সাথে কেউ থাকে এবং আশেপাশে থাকে এরকম, আর এইরকম মানে পড়ন্ত সন্ধ্যার সময় একা এবং খাকা করতেছে কবরস্থানের ভেতরে। অলরেডি এই যে কাক যে চলে যাচ্ছে, কাক ডেকে কেমন করে চলে যায় সন্ধ্যার দিকে, সেরকম শব্দ পাওয়া যাচ্ছে এরকম, মানে মানে একদম পড়ন্ত বিকেলের, এবং এটা যেহেতু গ্রাম এলাকায় ওই ধরনের শব্দ আসতেছে, মানে মানে সেরকম মানে গাছগাছালির মধ্যে যে শব্দটা আসে বিকেলবেলা, কিছু পোকার ক্যাট 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 শব্দ এরকম, এর মধ্যে কোনো মানুষ থাকার কথাই না, এবং মানুষ জিয়ারত করতেও আসে নাই, এবং এই মহিলা জিয়ারত করার মতো অবস্থাও নাই, কবর তো ওইদিকে, সে দাঁড়ায় আছে একটু উঁচু মাটির পাশে, গাছের পাশে, এরকম কালো বোরখা পরা, এবং সে খেয়াল করলো যে মহিলার মনে উচ্চতাও অনেক বেশি। তো ভয়ে আসলে আত্মা উড়ে গেছে। ফাতেমা চিন্তা করতে পারছে, সে আস্তে করে হেঁটে রাস্তার ওই পাশে চলে আসে, এর মধ্যে কিন্তু অন্ধকার আরো ঘনীভূত হয়ে গেছে। হঠাৎ তার মনে হলো যে মহিলাটা ওইখানে নাই, তার বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো। সে দেখলো যে মহিলাটা হেঁটে হেঁটে তার সাথে প্যারালালি যাচ্ছে, মানে ওই দেয়ালের পাশ থেকে, মানে কোমর পর্যন্ত দেয়াল, ওই পাশে প্যারালালি তার সাথে আসতেছে, এবং মনে হচ্ছে তার দিকে তাকানো একদম। মানে ফাতেমা এত ভয় পেয়েছে, সে কাইন্ড অফ লাইক দ্রুত মানে হাঁটার থেকে দৌড়ানোর মতো অবস্থায় চলে গেল, সে দ্রুত যাচ্ছে, ভয়ে সে মানে কাঁপতেছে। এর মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গেছে চারিপাশ, অন্ধকারে সে শব্দ পাচ্ছে সর সর করে বাইরে কিছু আসতেছে, এবং সে ভয়ে একদম তার আত্মা উড়ে গেছে। সে দোয়া পড়া শুরু করছে, মানে সে একদম দোয়া পড়তেছে, মনে মনে দোয়া পড়তেছে। এই সময় সে দেখলো ওইখান থেকে প্লটের পাশ থেকে কেউ ফ্ল্যাশ লাইট একটা এসে পড়লো, একটা টর্চ লাইটের আলো এসে পড়ার পরে সে ভালো মতন মানে থতমতো খেয়ে গেছে, তাকায় দেখলো যে ফ্ল্যাশ লাইট আসতে করে তার সামনে পড়ে তার মুখের দিকে একবার মেরে নামায় নিল। তো সে আবার একটু এম্বারেস ফিল করছে, আলো মারাতে বলছে কে, তো বলতেছে যে কে আপনি কে, বলে যে আমি ওইখানে ওই বাসার। বলে যে ও আচ্ছা আচ্ছা, এই সন্ধ্যার সময় এদিক দিয়ে কেন চলতেছেন, জায়গাটা তো ভালো না, এতে খারাপ, একটা মুরব্বী মানুষ, তিনি বুঝতে পারছেন। ফাতেমা তখন বললো যে ও আচ্ছা চাচা, আমি চিনতে পারি নাই, আসলে আমি বাইরের থেকে আসতেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। বলে তাড়াতাড়ি বাসায় যাও, এখানে এইভাবে থেকো না, তাড়াতাড়ি যাও বলে দিল। তো তিনি ফাতেমা তাড়াতাড়ি তার বাসার দিক গেল, এবং বাসায় যেয়ে তার কাছে মনে হলো যে সে মানে দম ছেড়ে বাঁচছে এবং তার পিছনে কেউ নাই, কিন্তু তার মনের মধ্যে একটা অন্যরকম মানে ভাব চলে আসে এবং শরীরটা ভার হয়ে গেছে। তো ফলোয়িং টাইমে যেটা হয়, একদিন ফাতেমা রাতের বেলা শুয়েছে আর কি, এই সামনে তারপরেই ইমিডিয়েট টাইমে সে রাতের বেলা শুয়ে আছে, এবং শুয়ে সে মানে এই তার মোবাইল কাজ করতেছিল, টুকিটাকি এই সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতেছিল। তো এক সময় তার ঘুম এসে পড়ে, সেটা রেখে দিয়ে সে দেখে তার বোন ঘুমাচ্ছে পাশের বিছানায়। তো সে আস্তে করে তার এই লাইটটা, রুমের লাইটটা নিভাই দিয়ে সে ঘুমায় যাওয়ার চেষ্টা করে। তো অনেকক্ষণ পার হয়ে গেছে, ঘুমে চোখ লেগে আসতেছে, এরকম একটা অবস্থা। এই সময় হঠাৎ করে সে মানে মনে হয় যে খুব মানে ঘুমের কিন্তু চোখ লেগে আসছে, মানে বা তার মানে এমন একটা অবস্থা, আধো ঘুম আধো জাগরণ এরকম অবস্থায় সে আছে। এই অবস্থায় হঠাৎ করে সে মনে হলো যে তার বাথরুমের কলটা কেউ ছাড়ছে, এবং পানি পড়তেছে পরপর করে, তার যে বালতিতে পানি পড়তেছে। তো অন্ধকার ঘরের ভেতরে সে ভাবলো যে বোন উঠে গেছে নাকি। তো বাথরুমে তো বোন গেলে তো বোন তো লাইট জ্বালাবে, এবং ঘরের মধ্যে একটা আলো আধারি তৈরি হবে, যেহেতু বাথরুমের আলোটা দরজা এখান থেকে হালকা হলেও বেরোবে, এরকম একটা অবস্থা। ফাতেমার পুরা ঘুমটা কেটে যায়, সে চোখ খুলে দেখতেছে ঘরের মধ্যে অন্ধকার, আর আলো আধারি হালকা তৈরি হয়েছে বিকজ অফ জানালার পর্দার ওই পাশ থেকে রাতের আলো আসতেছে এটাতে। তো সে ভালো মতো খেয়াল করার চেষ্টা করে দেখে যে তার বোন শুয়ে আছে পাশের খাটে, তার পাশের খাটে বোন শোয়া। এইবার সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু বাথরুমে কিন্তু শব্দ হচ্ছে, এবং সে বাথরুমের দরজার দিক তাকায়, দেখে বাথরুমের দরজা খোলা এবং অন্ধকার, বাথরুমের মধ্যে অন্ধকার, বাথরুমের দরজা খোলা, ওখানে পানি পড়তেছে, মানে কল ছাড়লে যে পানি পড়ে সেগুলো পটপট করে পড়তেছে। একটু পর শব্দ হলো কেউ যদি কুলি করে, সেরকম শব্দ পানি দিয়ে। প্রচন্ড রকমের ভয় পাইছে আসলে ফাতেমা, আসলে তার মানে গা মানে কাটা দিয়ে উঠছে, সে ভাবতেছে এটা কি হলো। এই সময় সে দেখলো যে তার যে বাথরুমের দরজার কাছে বেশ গাঢ় অন্ধকার টাইপের কিছু একটা অবয়বের মতো, সেই গাঢ় এই অন্ধকার ইসের মধ্যে, তার দরজার মধ্যে, এবং এইটা খুব সুইফটলি এসে তার শরীরের উপরে পড়লো, তাকে চেপে ধরলো। ফাতেমা চেষ্টা করতেছে কথা বলার, জোরে জোরে কথা বলার, চিৎকার করার, তার মা বাবাকে ডাকার,
কোনো কিছু সে পারতেছে না, একদম পারতেছে না। সে ভয়ে তার আত্মা উড়ে গেছে, সে আসলে মানে হিতহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। সে দোয়া পড়ার চেষ্টা করতেছে, দোয়াও বেরোচ্ছে না তার মুখ দিয়ে, এবং তার মনে হচ্ছে তাকে মানে চেপে ধরে তার দম বন্ধ করে দিচ্ছে কেউ। তখন সে এতটুকু সেন্স আছে, মনে মনে চিন্তা করতেছে, মানুষ যে বলে যে স্লিপ প্যারালিসিস হয়, এইটাই কি স্লিপ প্যারালিসিস? এরকম তো হওয়ার কথা না, আমি এগুলো কি দেখলাম। সে কিন্তু তখনও চোখ দিয়ে দেখতে পাচ্ছে আধ অন্ধকারে যে তাদের বাথরুমের দরজাটা খোলা, এবং তখনও সে পানির শব্দ পাচ্ছে কল ছাড়া। প্রচন্ড রকমের ভয়ে তার দম বন্ধ আসতেছে, চিৎকার করতে পারতেছে না, চিৎকার করতে পারতেছে না। এই সময় হঠাৎ করে সে দেখলো তার বোন তার পাশে দাঁড়ানো, মানে তার বিছানার পাশে, এবং সে দেখতেছে পুরা তার বোন দাঁড়ায় আছে এবং তার বোন তার দিকে তাকায় আছে। সেটাও সে বুঝতেছে আলো অন্ধকারে তার বোনের অবয়ব দেখে। তো সে চিৎকার করে বোনের নাম ধরে ডাক দেওয়ার চেষ্টা করলো। এরপর দেখলো তার বোন একটা চিৎকার করলো, প্রচন্ড জোরে চিৎকার করে ফাতেমার হাত নিয়ে কামড় দিয়ে দিল ফাতেমার হাতে। তার বোন প্রচন্ড ব্যথায় ফাতেমা মানে আসলে এখন তার আর কোনো সেন্স নেই, সেও চিৎকার করে উঠতে পারছে, তার কণ্ঠ দিয়ে শব্দ বেরোলো, জোরে চিৎকার করে উঠলো প্রচন্ড ব্যথায়, এবং তার বোন জোরে কামড় দিয়ে রাখছে হাতে আলো আধারির মধ্যে। এই সময় তার বাবা মা এসে ঢুকলো ঘরের ভেতরে। বাবা মা দৌড় দিয়ে এসে ঢুকছে, ঢুকে বাতি জ্বালাইছে। ফার্স্টেই বাতি জ্বালানোর পর দেখতেছে যে বোনটা ফাতেমাকে ছেড়ে দিয়ে তার বিছানার মধ্যে যে পড়ে গেল ধাপ করে। তো মানে একদম মনে হচ্ছে বিভোর ঘুমে আছে। তো ফাতেমা তো মানে কান্নাকাটি করতে করতে বাবা মাকে বললো, তার বাপ মা হাত ধরলো, হাতে যেখানে কামড় দিছে সেই জায়গাটা দেখলো যে একদম ক্ষতর মতো হয়ে গেছে কামড়কে। তো সাথে সাথে তার মা ওইখানে তাকে অ্যান্টিসেপটিক দিল, স্যাভলন দিল, এগুলো দিয়ে, এবং মেয়েকে দেখলো, ছোট মেয়েকে কি হয়েছে, সে মনে হচ্ছে ডিপ ঘুমে। ধোয়া পড়ে ফু দিল তার বাবা মা ছোট মেয়েকে, এবং বাসায় জমজমের পানি ছিল এগুলো ছিটাই দিল, এবং দেখলো যে একটু পরে মেয়ে ঘুম ভাঙছে ছোট বোন। এবং তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, সে বললো তার কিচ্ছুই মনে নাই, সে শুধু স্বপ্নে দেখছে যে তার বোন চিৎকার করতেছে এবং সে উঠানোর চেষ্টা করতেছে স্বপ্নে, এতটুকুই তার মনে আছে, আর কিচ্ছু মনে নাই। তো ফাতেমাকে বললো যে তার বাবা মা কি হয়েছিল, ফাতেমা বললো এরকম এরকম ব্যাপার। তো যাই হোক, তার বাবা মা তাকে ঝেড়ে দেয় এবং তার বাসায় ব্যবস্থা নেয় আর কি এইসব ব্যাপার ফিক্স করার। তো সে আর এটার ডিটেলস কিছু বলে নাই যে তারা কি করছে বাসায় এগুলো শুদ্ধি করার জন্য। এতটুকুই হামিম জাবের শেয়ার করছে, এবং এইটাই আসলে আমি আমার মতো করে শেয়ার করলাম আপনাদের সাথে। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরও একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরও একবার ফিরে এলাম অদ্ভুতটিতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা, যেই ঘটনাটি রাজশাহী থেকে আমাদের সাথে শেয়ার করেছেন আনিস চৌধুরী। তো আনিস চৌধুরী তার মামা ফখরুলের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং আমি চলে যাব আনিসের মামা ফখরুলের ঘটনায় আমার মতো করে শেয়ার করব। আনিসের মামা ফখরুল তিনি বেশ শৌখিন মানুষ ছিলেন। তিনি ছিলেন একটা কলেজের টিচার, এবং এর ফাঁকে তিনি মাছ ধরতে খুব পছন্দ করতেন, এবং খুবই বাস্তববাদী মানুষ ছিলেন। এলোমেলো কোনো কিছুই তিনি শুনতেন না, ভৌতিক ব্যাপারে তার বিশ্বাস ছিল একেবারেই অবিশ্বাসের পর্যায়ে, তিনি এগুলো নিয়ে মাথায় ঘামাতেন না। তো ফখরুল যেহেতু মাছ শিকারী, তার খুব শখ ছিল মাছ ধরার। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মাছ ধরতেন। কোনো সময় পদ্মা নদীতে গেছেন মাছ ধরতে, কোনো সময় কোনো পুকুর পাড়ে বসেছিলেন, এবং এগুলোর ব্যাপারে তিনি একদমই কেয়ার করতেন না। অনেক বন্ধু বলতো যে রাতের বেলা মাছ ধরলে এরকম পিশাচ আসে, এই আসে, এগুলো নিয়ে মাথায় ঘামাতেন না। তিনি বলতেন যে এগুলো সবই গাঁজাখুরি কথা, এগুলো মানুষের বানানো গল্প, তো এগুলা বিশ্বাস করার কিছু নাই। তো এরকম একদিন তিনি আড্ডা দিচ্ছেন, এবং সেই আড্ডায় তার আরও কিছু বন্ধু বান্ধব আসছে, এবং তার কাছাকাছি একটা জেলার থেকে তার এক বন্ধু আসছে, মানে বন্ধুর বন্ধু আর কি, এবং তার নাম ছিল আলম। তো আলম সাহেব এই বিভিন্ন গল্পের ফাঁকে বললেন মাছ ধরার শখ, তার নিজেরও মাছ ধরা খুব শখ, এবং তিনি মাছ ধরেন। তবে একটা জায়গায় তিনি এখনও যান নাই, তার খুব ভয় লাগে ওইখানে মাছ ধরতে, কারণ তাদের এলাকায় প্রচলিত আছে ওইটার পাশে একটা শ্মশান আছে, এবং শ্মশানের পাশে নদীর একটা অংশ গেছে, এবং সেইখানে নাকি মানে মানুষ চাইলেই বড় বড় মাছ ওঠে, কিন্তু এমন এমন ভৌতিক ঘটনা ঘটে যেই ঘটনার জন্য ভয়ে তিনি কখনো ওখানে যান না। তো ফখরুল এই কথা শুনে একটু হেসে দিলেন। তো আলম তখন বললেন যে কি ভাই আপনি হাসছেন? বলে যে হ্যাঁ হাসছি, কারণ আপনারা এইসব জিনিস এখনো বিশ্বাস করেন। যদিও এটা কিন্তু 80-র দশকের ঘটনা। তো বলতেছে যে 80-র দশকেও তাদের কাছে তখনকার সময়টাই খুব আধুনিক। তো বলতেছে যে আলম বলতেছে যে ভাই বিশ্বাস না করার কি আছে, এরকম অসংখ্য মানুষের সাথে ঘটছে। আমি নিজেও মাছ ধরতে যে অদ্ভুত জিনিসপত্র দেখছি। তো বলে কীরকম? বলে আমি দেখছি যে পানির নিচ থেকে আলো উঠতেছে।
বলছে উঠতেই পারে ফসফরাসের আলো। বলে যে না, সেরকম না ভাই, আলোটা অন্যরকম, মনে হচ্ছে পানির নিচে আগুন জ্বলতেছে। তখন ফখরুল সাহেব বলে যে না না, আসলে পানির নিচে যখন ওই ফসফরাসের আলো দেখবেন, দেখে আগুনের মতোই মনে হয়। আপনি আসলে ভাই এগুলা ভ্রান্ত কথা, এগুলা কান দিয়েন না। মাছ ধরবেন, মাছ ধরেন, সাহস করে মাছ ধরবেন, সাহস না থাকলে মাছ ধরবেন কিভাবে? আর এগুলা কিছু না, এইসব আজগুবি কথা। তো আলম একটু মানে মাইন্ড করেন, ফখরুল সাহেবের তাচ্ছিল্য ভরা কথাতে তিনি একটু মাইন্ড করেন। তিনি ওই দিন আর খুব একটা কথা না বলে চলে যান, ওই দিনকার মিটিং থেকে, আড্ডার থেকে আর কি চলে যান। তো এরপরে আলম যেই বন্ধুর মাধ্যমে ফখরুল সাহেবের সাথে বসছিলেন, সেই বন্ধুকে একদিন খবর পাঠান যে যদি তোমার বন্ধু ফখরুলের সাহস থাকে বইলো আসতে, আমি ওই জায়গার আরও মানে খবর নিছি, ওই জায়গাটা যেরকম ভয়ঙ্কর, ওইখানে গেলে মাছ ধরতে গেলে খবরই আছে। যদিও বড় বড় মাছ ধরা পড়ে, হ্যাঁ, অনেক মানুষ এখানে আইড় মাছ ধরা পড়ছে, বড় বড় আইড় মাছ আছে ওখানে, হ্যাঁ, আবার অনেকে দেখা যাচ্ছে গজার মাছও ধরছে, কিন্তু ওই জায়গা বেশ ভয়ের। তো শোনার পরে ওই বন্ধু মানে বলে, আরে সেই আলমকে বলে যে আরে তুই বেটা এগুলা নিয়ে মাথা ঘামাইতেছিস কেন, ও তেরম পাগল, এরকমই করে। বলতে বলতে তিনি ফখরুলকে বলেন যে আরে এই আমার আলম বলছিল যে এরকম এরকম ব্যাপার, তুই কি যাবি নাকি ওদের এখানে মাছ ধরতে? বলে আরে মাছ ধরতে আর নিষেধ কোথায়, মাছ তো ধরবই। বলে খারাপ জায়গা বেটা, ভুট্টুত আছে। তা তখন ফখরুল সাহেব আরে ধরো কোনো ভুট্টো দেখলে আমি বিশ্বাস করি না, তুই ভালো মতনই জানিস। বলে আলম কিন্তু তোর চ্যালেঞ্জ দিছে। বলে অসুবিধা নাই, তুই আলমকে বলিস আমি যাব, তুই যাবি সাথে? তো বলছে আচ্ছা আমি যাব, কিন্তু আমি তোদের সাথে মাছ ধরাধরিতে নাই, তোরে নিয়ে যাবো না বেড়াইতে ওদের ওখানে, তারপর আমরা যা হবার করবো না, ঘুরবো টুরবো, একটু মজা করবো, এটাই। যাই হোক, তারা যথারীতি একটা এরকম সময় সেট করে তারা চলে যায়, এবং এই সময়টা ছিল ফেব্রুয়ারির দিকে, মানে তখন শীত পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, শীত। এবং গ্রামের দিকে তখন 80-র দশকে শীত কিন্তু থাকতো, কিন্তু ফেব্রুয়ারির দিকে তাও পড়ে যাচ্ছে শীত, কম গ্রামের মানুষের এতটা গায়ে লাগে না। তো ফখরুল সাহেব তার বন্ধুকে নিয়ে, তার যে বন্ধু ছিল তার নাম ছিল আজহারকে নিয়ে ফখরুল সাহেব গেছেন, সেই বন্ধু, এবং সে আলম এসে দেখা করলো কি অবস্থা। তো বেশ ভালোই তাদের লাগলো, কারণ আলমদের যে বাড়িতে আলম নিয়ে আসছে তাকে, আলমদের এক আত্মীয়র বাড়ি আর কি, সেটা ওই গ্রামের সেই নদীর কাছাকাছি জায়গা, এবং সেই জায়গাতে তখনও বিদ্যুৎ আসে নাই। তো জায়গাটা দেখে ফখরুল সাহেব খুব খুশি হয়ে গেলেন, কারণ দেখা যাচ্ছে যে মানে একটা অ্যাডভেঞ্চারাস একটা এনভায়রনমেন্ট। যদিও তিনি এই ভূত প্রেত বিশ্বাস এগুলো নিয়ে বিশ্বাস করেন না, বাট অ্যাডভেঞ্চার খুব পছন্দ করতেন। তো তিনি সেই আলম সাহেবকে বলেন যে বাহ, খুব সুন্দর একটা জায়গা আনছেন, এখানে রাতের বেলা বসে গল্প করতে, মাছ ধরতে যেতে খুব মজা লাগবে। তো আলম বলে যে জি ভাই, আমি কিন্তু আরেকবার আপনাকে সাবধান করে দিচ্ছি যে যেখানে যাচ্ছি জায়গা কিন্তু সুবিধার না। তো বলে যে না না, অসুবিধা নেই। তো আজহার যিনি আছেন তিনি বলেন যে মাছ ধরলে কিন্তু তোমরা ধরবা, আমি রাতের বেলা ঘুম দিব, মাছ ধরে এসে তোমরা যখনই আসো নক করলে দরজা খুলে দিব। বলছে আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলে তারা তাদের মতো কাজকর্ম করে, সন্ধ্যার সময় আড্ডা দেয়, চা পানি খায়, এবং আলম সাহেবও সব কিছু জোগাড় করে, তাদের চায়ের ফ্লাস্ক ইত্যাদি ইত্যাদি এবং মাছ ধরা জিনিস নিয়ে তারা রওনা দেয় রাতের বেলা ফখরুল সাহেবকে নিয়ে। তো ফখরুল সাহেব আর আলম সাহেব দুজন যাচ্ছেন, আর আজহার তাদের বন্ধু যে সে ঘুমায় আছে। তো দুজন হেঁটে যাচ্ছে, তাদের হাতে বালতি এবং তাদের সাথে ওই সেই মাছ ধরার ছিপ ইত্যাদি, আদার ইত্যাদি ইত্যাদি নিচ্ছেন, এগুলো নিয়ে তারা যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে দেখলেন যে ফখরুল সাহেব দেখলেন যে একেবারেই গ্রাম থেকে বের হয়ে প্রায় একটা জায়গায় চলে গেলেন, যেই জায়গায় অনেক গাছগাছালির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এবং বুঝতে পারছে যে নদী আশেপাশেই। তো একটা জায়গায় এসে তিনি বের হয়ে বুঝে ফেললেন যে হাতের ডান দিকেই নদীটা গেছে, এবং নদীটা যে মানে একদম এরকম সোজা চলে যায় বাঁকে, এবং নদী মোটামুটি এখানে স্রোত আছে, তিনি শব্দ পাচ্ছেন নদীর। হাঁটতে হাঁটতে একটা জায়গায় বেরোন, ওই জায়গাটা কাইন্ড অফ প্রান্ত, একটা খোলা প্রান্তের মতো। এবং আলম সাহেব বললেন যে দেখেন ফখরুল সাহেব, এটা কিন্তু শ্মশান, এখানেই শ্মশান, আর এই শ্মশানের এখান থেকে ওই জায়গায় যে ওখানে অস্থি ফেলে, হ্যাঁ, এই জায়গায় অস্থিগুলো ফেলে, তো এই জায়গাটাকে আমরা এড়াই যাবো, এখানে আমরা বসবো না। ফখরুল সাহেব বলছে কি সমস্যা এখানে বসলে? বলে যে না, ওইখানে বসবো না আমরা, আমার অসুবিধা আছে। আলম সাহেব একটু এটা গাইগুই করতেছেন, আলম সাহেব একটু ভয় পান, বলছে আরো সামনে যাই বলবো, আমরা আরো সামনে যাবো। তো ফখরুল সাহেব বলছে আরে ভাই, আপনি বেশি কুসংস্কারাচ্ছন্ন ভাই, যা দেখতেছি আপনার সাথে এসে ভয়ই পড়লাম, বিপদেই পড়লাম আমি, মানে ভয়ে মরে যাচ্ছেন আপনি। তো আলম এটার গায়ে মাখে না, সে তারপরও হাঁটা দেয়। তো তারা একদম হাঁটতে হাঁটতে তখন আকাশে চাঁদ আছে, এবং পূর্ণিমা না, মানে এটা ক্ষয়িষ্ণু চাঁদ, এই চাঁদের আলো এসে পড়ছে, পানি কুলকুল করে বাড়ি খাচ্ছে এসে।
পারে। তো যেই জায়গাতে তারা অস্থি বিসর্জন দেয় তার থেকে আরও সামনে চলে আসছে একটা জায়গায়, ওই জায়গায় এসে দেখা যাচ্ছে কিছু গাছের ডালপালা বাঁকা হয়ে পানিতে পড়ে আছে এবং সেই ডালপালার মধ্যে কোনো পাতা নাই, শুকনো একদম খটখটে, মনে হচ্ছে চাঁদের আলোতে আরও কিম্ভূত কিমাকার লাগতেছে গাছটারে, মানে একটা পৈশাচিক একটা লুক, এই গাছটার মধ্যেই একটা পৈশাচিক মানে ভৌতিক লুক একটা গাছটার। তো ফখরুল সাহেব বলতেছে, বাহ, আপনি তো ঘুরে ফিরে আমাকে ইচ্ছা করে এমন জায়গা আনতেছেন যেখানে দেখে মানে ভৌতিক একটা জায়গা মনে হয়। তো আলম সাহেব বলতেছে, না না, আসলে আমার এরকম কোনো ইন্টেনশন নাই, আমি জায়গাটা আপনাকে অবশ্যই চ্যালেঞ্জ করে আনছি, কারণ এই জায়গায় আমি আসতাম না মাছ ধরতে, এই আপনার জন্যই আসা। আমি নিজেও মাছ ধরি অনেক, আমি শখের বৈশাল, আমি তারপরও আপনার কথা চিন্তা করে এখানে আসছি, যে আপনি যে বলেন ভূত প্রেত নাই, আপনাকে একটু এই জায়গাটা মানে দেখাই যে কেমন, এখানে আমরা যে দেখবোই এমন তো কোনো কথা নাই। বলছে, না না, এরকম কিছু নাই। তো যাই হোক, দুইজনেই বসে একটা জায়গায়। তো বলছে, তাহলে এক কাজ করি ভাই, একসাথে বসলে তো সেই ভয় পাওয়া এরকম হলো না, এটা তো আপনি যেই উদ্দেশ্যে আনছেন সেই ভয় পাওয়ার উদ্দেশ্যটা তো হলো না। এক কাজ করি, দুইজন একটু দূরে দূরে বসি, আমি এই পাশে বসি, আমি ওই যে এখান থেকে ওই পাশে শ্মশানের কাছাকাছি জায়গাটায় বসি, ফখরুল সাহেব দেখাচ্ছেন যে এই জায়গায় বসি, আর আপনি ওইখানে বসেন। বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দুইজনের মতো বসলো এবং হারিকেন তাদের কাছে ছিল একটাই, সেই হারিকেনটা জ্বালায় বসলো। হারিকেন না জ্বালাইলেও চলতো, চাঁদের আলো তো মোটামুটি ভালোই, খোলা প্রান্তর দিকে চাঁদের আলো পড়তেছে, নদীর পানিতে চাঁদের আলো রিফ্লেক্ট করতেছে, মানে বেশ সুন্দর একটা পরিবেশ। এর মাঝে দুইজনই তাদের মতো সেই তাদের বড়শিতে আঘাত দিয়ে পানিতে ফেলে মানে বসে আছে। ফখরুল সাহেব চিন্তা করতেছে, আলম সাহেবের সাথে তাদের মধ্যে একটু খোঁচাখুচি সম্পর্ক হয়ে গেছে আর কি, মনে মনে, যে আমি যদি মানে ও আমাকে ভয় দেখাইতে আনছে, হ্যাঁ, আর আমি যদি ওকে এখন এটা বলি ও কি ফিল করবে, সেই তার ইচ্ছা করছে খোঁচা দিতে আর কি। তো যাই হোক, ধূমপানের অভ্যাস ছিল, ফখরুল সাহেব ধূমপান করতেছেন আর দূরেই দেখতেছেন যে আলম সাহেব বসে আছে এখানে। তো অনেকক্ষণ তিনি বসে আছেন, তার কোনো মাছে মানে তার ওখানে করতেছে না, তার ওই যে ফটনা নড়ে না। বেশ খানিকক্ষণ পর ফখরুল সাহেবের ফটনা ফট করে নড়লো এবং দেখলো যে বড়শিতে বুঝলেন টান। তিনি তাড়াতাড়ি ওই মাছ ধরার কি উঠছে দেখার চেষ্টা করতেছেন, তিনি খেলানো শুরু করলেন। খেলতে তিনি এরকম উঠাচ্ছেন, টানতেছেন। এরকম সময় তিনি আসলেই একদম যখন নাকি মাছটাকে এইভাবে টেনে নিয়ে আসছেন কাছে, তিনি বুঝতে পারছেন তার এখানে বেশ বড় মাছ ধরা পড়ছে। তো তিনি আরও ভালো মতন এটাকে ট্রাই করলেন টানা টেনে, যখন নাকি একদম নিয়ে আসছেন কাছে, পাড়ের কাছে, যে তিনি বুঝতেছেন, তিনি ঘাই দেখেই বুঝতেছেন বিশাল বড় মাছ। তো তিনি ওই তার বালতিটা যেটা ছিল সেই বালতিটাই চোবায় মাছটাকে এবার উঠায় ফেলানোর চেষ্টা করলেন, পানিতে একটা পা দিয়ে উঠায় ফেলছেন। দেখলেন যে বেশ বড় একটা আড় মাছ উঠছে এবং মাছটার মিনিমাম ওজন 3-4 কেজির উপরে হবে, বেশ বড়। মানে এটা তিনি এক্সপেক্টই করেন নাই, তিনি এক্সপেক্টই করেন নাই যে এরকম একটা বড় মাছ এইভাবে পেয়ে যাবেন। তো খুশিতে তিনি মানে সাউন্ড করে উঠলেন, তিনি ডাকতেছেন, এই আলম, এদিকে আসেন বলে তাকে বলতে তাকাইলেন, তাকায় মাছটাকে উঠায় নিয়ে আসছেন তিনি উপরে। দেখলেন কেউ নাই দূরে, ওই আলমের যেখানে বসেছিল গাছের কাছে সেখানে কেউ নাই, আলমের বড়শিটা কিন্তু পাতা আছে, আলম সাহেব নাই। তো তখন ফখরুল সাহেব চিন্তা করলেন, যা এই ব্যাটা হয় আমার ভয় দেখাইতে চাচ্ছে, অথবা এই লোকটা গেছে ওইদিকে কোথাও, হয়তো কোনো কাজও যেতে পারে, নিজের প্রকৃতির ডাকে সাড়া দিতেও যেতে পারে। যাই হোক, তিনি মাছটা উঠায় খুব খুশি মনে করছেন যে এই একটু পরেই তো করব, মানে আলম সাহেব আসলে দেখাবো আর কি যে আমি মাছ পাইছি। তো যে বালতিটায় সহ রাখলেন, বালতির মধ্যে মাছটা নড়াচড়া করতেছে, ধপ করে শব্দ হচ্ছে। তো তিনি আবার তার সেই রেডি করলেন, আদার রেডি করে আবার তিনি বড়শি ফেলে বসছেন। এবার চিন্তা করতেছেন যে আবার তিনি ধরবেন, মানে কিছুক্ষণ যেতে না যেতেই আবার মাছের বাইট। তো তিনি আবার ওরকম গেলেন যে খেলায় নিয়ে আসেন এবং তিনি মানে মোটামুটি বুঝতে পারছেন যে বেশ ভালোই বড় মাছ উঠছে। তো যে একদম তিনি পানির মধ্যেই নেমে গেলেন, হাঁটুখানিক পানির মধ্যে, এবং নেমে টেনে মাছটাকে তুললেন। দেখলেন যে আগেরটার মতোই বড় আরেকটা আর মাছ নিয়ে 2টা মাছকেই তিনি ওখানে রাখলেন। রেখে তিনি হাঁপাচ্ছেন, বুঝলেন যে বেশ পরিশ্রম হয়ে গেল এবং তাকায় দেখলেন যে আলম সাহেব নাই। চাঁদটা অনেকটা মেঘে ঢেকে যাচ্ছে, মানে মেঘ যাচ্ছে চাঁদের উপর দিয়ে, আলম সাহেব নাই। মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে, যেহেতু চাঁদ ঢেকে যায়, শুধু আকাশের আলো ছাড়া কিছু দেখা যায় না। চিন্তা করলেন আবার আদার দিয়ে ফেলবো নাকি আলমের জন্য ওয়েট করব। আলম সাহেবকে এখন দেখলে বোঝাইতাম যে ভাই, আপনার এই ভৌতিক জায়গায় এসে আমি একের পর এক মাছ ধরতেছি। তো এই চিন্তা করতে তিনি ভাবলেন যে আমি একটা ধূমপান করি। তো উনি আস্তে করে ওনার বড়শিটাকে এবার আদার না ফেলে তিনি ধূমপান শুরু করলেন। ধূমপান যখন করতেছেন, একটু পরে তিনি কিছুক্ষণ পর দেখলেন যে ওইখান থেকে কেউ একজন আসতেছে হেঁটে। তো তিনি বুঝলেন যে আলম সাহেব আসতেছে। এসে একদম কাছাকাছি আসলো। আসার পরে তিনি বলতেছেন যে, দেখছেন
কি ধরছি দেখেন, বালতিতেও কি দেন, দেখেন বালতিতেও কি দেন, কি ধরছি। তো দেখলো যে ওই আলম সাহেব বালতিটা দেখতেছে, দেখে তাকে বলতেছে যে ভালোই তো ধরছেন, ইস্পাতের মতো মাছ, খুব সুন্দর, এক কাজ করে আমার বন্ধুকে দেখাই নিয়ে আসি। তো ফখরুল সাহেব বলে, আপনার বন্ধু মানে? আসলাম তো আপনি আর আমি, আর কোন বন্ধু? কাছে আছে, আমার এক বন্ধু আছে ওইখানে, ওর এখানেই ছিলাম, ওকে দেখাই নিয়ে আসি আপনার মাছগুলো। তো ফখরুল সাহেব চিন্তা করলেন যে আসছি তো ওনার ওইখানে, আর কি আছে, মাছ দেখাইতে নিতেই পারে, কাঁচা যান দেখাই নিয়ে আসেন। তো বলে সেই বালতিটাকে নিয়েই হেঁটে চলে গেলেন। আলম সাহেব ওইদিকে যাচ্ছে, ফখরুল সাহেব ধূমপান করতেছে, একটু পরে তাকায় দেখলেন যে আলম সাহেব হেঁটে ওইদিকে একটা মানে ঝোপের মতো আছে, জঙ্গলের মতো, ওদিকে যাচ্ছে। তো চিন্তা করলেন যে ওইখানে ঝোপের মধ্যে তার কোন বন্ধু, মাছ ধরলে তো আশেপাশে থাকবে, কিসের বন্ধু এখানে, কি ব্যাপার। এরকম চিন্তা করতে করতে তিনি একটু মানে এইবার অস্বস্তি ফিল করতেছেন। আসলে তিনি তো বিশ্বাস করেন না, ভূত প্রেত এগুলো নিয়ে তার মধ্যে কোনো নাই, কিন্তু একটু অস্বস্তি ফিল করতেছেন। তো অস্বস্তি ফিল করতে করতে তিনি তার হাতের যেই সিগারেটটা ছিল সেটা ফেলে দিয়ে তিনি একটা সিগারেট ধরা এবার তিনি হাঁটতেছেন। হেঁটে চিন্তা করেন যে আলম যেদিকে গেছে ওদিকে যাই, দেখি তার কোন বন্ধু, কি পরিচয় হয়ে, আর একটু মজাও করি, আলমকে একটু খেপানো হবে, একটু মানে খোঁচা মেরেও আসবো আর কি। তো বলে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তো তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর চিন্তা করতেছেন যে এই জায়গাতে যাচ্ছে, এই জায়গাতে কেউ নাই রে ভাই, পুরা একদম পুরা একটা বিস্তীর্ণ জায়গা, সামনে হচ্ছে গাছ গাছালি দেখা যাচ্ছে, পুরো একটা বনাঞ্চলের মতো ওই জায়গায়, গাছে মানে বড় একটা উডস যেরকম হয় সেরকম। ওইখানেও কোন বন্ধুকে দেখাইতে নিল ওই জায়গায়। তো হাঁটতে হাঁটতে সে ঢুকে গেল, এক সময় দেখলো গাছ গাছালির মধ্যে দিয়ে মানে পায়ে চলা পথের মতো একটা আছে। তো ফখরুল সাহেব এবার চিন্তা করলো, আরে আমি তো অনেক দূরে চলে আসছি, পাড় থেকে এত দূরে এখানে কি করতে, আলম এখানে কি করতে আসছে। তার হাতে কিন্তু আবার সেই সিগারেট আছে, সে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে। তো সামনে যেতে যে হঠাৎ করে সে শব্দ পেল, মানে কেমন জানি একটা খ্যাচ 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 টাইপের শব্দ, অ্যাজ ইফ কোনো কিছু ছিঁড়তেছে কেউ এরকম। তো ফট করে এসে তাকালো ছিঁড়তে যে জায়গায় আঙুলটা, তো তার চোখটা পড়লো যে জায়গায় কয়েকটা গাছের ফাঁকের মধ্যে দিয়ে একটু ফাঁকা জায়গা, সেইখানে মনে হচ্ছে দুইটা মানুষ। হ্যাঁ, দুইটা মানুষের মধ্যে একটাকে মনে হচ্ছে মেয়ে মানুষ, এবং সেই মেয়ে মানুষ মনে হচ্ছে যে একটা শাড়ি পরা, মানে এক প্যাচের শাড়ি যেরকম পরে একটা গ্রাম্য মহিলারা যেরকম পরে, গ্রামের মহিলারা একান্ত যারা মানে সেই গহীন গ্রামে যারা থাকে, এক প্যাচে যেরকম শাড়ি পরে এবং শাড়িটাকেই পেঁচায় রাখে শরীরে, ওরকম এক প্যাচের শাড়ি পরা একটা মহিলা, এবং তার চুলগুলো ছাড়া, এবং এই যে হালকা চাঁদের আলো ওখান দিয়ে ঢুকতেছে সেটার মধ্যে দেখা যাচ্ছে তার গাত্রবর্ণ পুরা মানে কুচকুচে টাইপের কালো আর কি, মানে মনে হচ্ছে যে একদম মানে কুচকুচে কালো গায়ের রং। এবং তার পাশে একটা মানুষ, এবং মানুষটার চেহারার মধ্যে আলো পড়তে তার শরীরটা থক করে উঠলো, তার শরীরটা কেঁপে উঠলো, ভারী হয়ে গেল এক সেকেন্ডে। চাঁদের আলো পড়াতে সে দেখতেছে মানুষটা হচ্ছে সে আলম, হাতে মাছ, তার হাতে একটা মাছ আর ওই মহিলার হাতে আর একটা মাছ, দুইজন মাছগুলাকে কামড়ায় ছিঁড়ে ফেলছে আর কি, অলরেডি ছিঁড়ে খাচ্ছে। তার মুখের চারিপাশে কষ বেয়ে, এখানে গালের ঠোঁটের কষ বেয়ে এখান থেকে রক্ত নামতেছে মাছের, এবং চোখগুলো ওই চাঁদের আলোতে ওইখান থেকে দূর থেকে বোঝা হচ্ছে লালচে চোখ, মানে টকটকে লাল চোখ, মানে জ্বলতেছে না বা টকটকে লাল চোখ, মানে চাঁদের আলো পুরো ওইটা কেমন জানি মানে মনে হচ্ছে গ্লিট করতেছে এরকম। এবং মাছের দুইটা অংশ দুই হাতে ছিঁড়ে ফেলছে। তো ফখরুল সাহেবের বুকটা একদম কেঁপে উঠছে এবং সারা শরীর ভার হয়ে গেছে। সারা জীবন সে যেটা চিন্তা করে নাই সেরকম কিছু তার চোখের সামনে পড়লো আজকে। হঠাৎ করে সে খেয়াল করলো যে সেই আলম তার দিকে তাকায় বিভৎসভাবে মুখ একটা ভঙ্গি করলো, হাসির মতো ভঙ্গি, এবং সেই ভঙ্গিটা মানে ভুলবার মতো না। ফখরুল সাহেব ভয়ে ছেড়ে ওখান থেকে দৌড় দিল নিজের অজান্তেই, মানে তিনি এটা চিন্তা করতে পারে নাই। এবং পিছন থেকে তিনি খ্যাক খ্যাক কণ্ঠে শুনতেছে, কে যাস কেন, আসতেছি, দাঁড়া একটু দাঁড়া। তিনি শব্দ পাচ্ছেন তার পিছনে কেউ আসতেছে। দৌড়াতে তিনি একটা জায়গায় দিয়ে হোঁচট খেয়ে পড়ে দেখলেন ওই জায়গায় আলম পড়ে আছে, মাটিতে আলম পড়ে আছে। তিনি মানে নিজে চলে যেতে চাইছিলেন, মানে নিজের ভয়ে তার ছিল ওখান থেকে চলে যেতে, কিন্তু তিনি আর কিছু মানে বুঝতে না পেরে সাথে সাথে আলমকে ধরে তার হাতের পালসটা দেখলেন পালস আছে। ভয়ে কিন্তু তার আত্মা কাঁপতেছে, মনে হচ্ছে তার আশেপাশে কেউ আসতেছে। তখন তিনি নিজের অজান্তে যা করলেন, যেটা কোনোদিন করেন নাই, ছোটবেলায় তিনি দোয়া দুরূদ শিখছিলেন, সেগুলো পড়া শুরু করলেন। ফখরুল সাহেব কিন্তু এটা মানে তিনি বললাম তো যে তিনি এইসব ব্যাপারে খুব একটা ছিলেন না, প্র্যাকটিসিং বা বিশ্বাসী ছিলেন না। তিনি নিজের অজান্তেই দোয়া দুরূদ পড়া শুরু করলেন, মন থেকে বললেন যে আল্লাহ আমাকে বাঁচাও। তো এরকম যখন তিনি চিন্তা করতেছেন, তার কাছে মনে হলো যে ওই তার আশেপাশে ছুটে আসার ব্যাপারটা কমে গেছে।
তো তিনি তাড়াতাড়ি আলমকে কোনো মতো উঁচা করলেন। তিনি মানে মানে পারেন না, গায়ে অনেক মানে মানে অনেক ভার, ওজন, কোনো মতো উঁচা করে তিনি টেনে টেনে নিয়ে আসলেন। তিনি একদম পানির পাড় পর্যন্ত এনে তিনি ওই পানি তুলে আলমের মুখে ছিটা দিয়ে তিনি বলতেছেন যে আলম ভাই এরকম ডাক দিতেছে। একটু পরেই আলম চোখ মেলল, হাঁ করে বললো কি? আলম বললো যে ভাই কি, মানে ভয়ে কাঁপতেছে আলম, কথা বলতে পারছে, বললো যে এখানে আসা ভুল হয়েছে আমাদের, তাড়াতাড়ি চলেন এখান থেকে। কোথায় আপনি? এখন এইখানে আছেন? তো ফখরুল সাহেব বলছে, হ্যাঁ, বিভৎস একটা জিনিস দেখছি, আপনি কিভাবে ওখানে পড়েছিলেন? তো আলম তাড়াতাড়ি উঠে বলেন চলেন, টান দিল তাকে, টান দিয়ে কোনো বর্ষি টর্ষি নেওয়ার ব্যাপারে কিছুই আগ্রহ নেই, যেতে বলে তাড়াতাড়ি বাসায় চলেন। যাচ্ছে, তখন বলতেছে ফখরুল সাহেবকে যে আমরা বাসা পর্যন্ত পৌঁছাতে পারলে হলো, এই জায়গা খুব খারাপ। বলে আমি এখানে গেছিলাম যে একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে, হঠাৎ করে দেখি ঠিক আমার মতো, একেবারে আমার মতো দেখতে একটা মানুষ আমার সামনে দাঁড়ায় হাসতেছে। তারপর আমাকে একটা সজোরে একটা চড় মারলো, এবং চড় মারার পর আমার আর কিছু মনে নাই। যাই হোক, ফখরুল সাহেব খুব ভয়ে ছিলেন, পুরো রাস্তাটাই মানে বেশ ভয়ের মনে হয়েছে তার কাছে ফেরার পথে। আলম সাহেব তো ভয়ে কুকড়ায় ছিলেন, ফখরুল সাহেবকে জামা টেনে ধরে রাখছেন, এবং এক পর্যায়ে তারা বাসায় এসে নক করলেন। বাসা নক করার পর অনেকক্ষণ, কয়েকবার নক করার পর আজহার উঠে যেটি ছিলেন তিনি দরজা খুললেন, খুলে বললেন তোমাদের কি হয়েছে? তো দুইজনে মানে একদম মানে বিধ্বস্ত অবস্থা। তাড়াতাড়ি তিনি তাদেরকে ঘরে নিলেন, নিয়ে তিনি তাদের ফখরুল সাহেবের কাছে শুনলেন। ফখরুল সাহেব বললেন যে আমি জীবনে যা চিন্তা করি নাই বা যা এক্সপিরিয়েন্স করবো ভাবি নাই, সেটা আজকে এক্সপিরিয়েন্স করলাম। আমি অত্যন্ত দুঃখিত, তোমাদের সাথে সবসময় যা বলতাম, হ্যাঁ মানে এটা ঠিক না, একটা অন্য কিছু দেখছি, খুব খারাপ জিনিস, এই সেই আর কি। আমার বিশ্বাসের ভিত্তিমূলে নাড়া পড়ছে। তো যাই হোক, সেই আজহার সাহেব তখন তাদেরকে দোয়া দরুদ পড়ে ফু দিলেন এবং বললেন দুইজনেই তোমরা হাত মুখ ধুয়ে নাও। তিনি সাথে করে নিয়ে তাদেরকে হাত মুখ ধোয়াইলেন, বললেন পারলে গোসল করে নাও। তো তারা গোসল করে নিয়ে হাত মুখ ভালো মতো ধুয়ে ঘরে আসছে, এবং তিনি তাদেরকে দোয়া দরুদ পড়ে দিলেন, পড়ে দিয়ে বললেন যে ঘুমায় যাও, তোমরা ঘুমায় যাও, আমি আসি এখানে মোটামুটি। তো ওই দিন নাকি রাতের বেলা তাদের ঘরের আশপাশে যে মনে হয়েছিল কেউ চলাফেরা করছে, এবং খুব বাজে আষ্টে গন্ধ আশেপাশে ছিল। তো এই ছিল ফখরুল সাহেবের ঘটনা, আনিস চৌধুরীর মামার। এবং আনিস চৌধুরী বলছে তার মামার এরপর থেকে এই ব্যাপারে একেবারেই ধারণা পাল্টে যায়, এবং তিনি চরম একজন বিশ্বাসী মানুষ হন, এবং তিনি প্র্যাকটিসিং মানুষ হয়ে যান। তিনি সবসময় এরপরে ধর্মকর্ম প্র্যাকটিস করতেন। মাছ ধরা তার থামে নেই, তিনি এরপরও বহু বছর মাছ ধরছেন, এবং এখন তিনি নেই পৃথিবীতে। তো এই হচ্ছে আনিস চৌধুরী শেয়ার করা তার মামা ফখরুল সাহেবের একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন, তাই আর নতুন করে জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন। আমি চাই আমার এই ঘটনাটি আপনি আপনার সুন্দর কণ্ঠে শ্রোতাদের পড়ে শোনান। আমি জোনাক নাজ মিথিলা, ঢাকা খিলক্ষেত থেকে বলছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়। ঢাকার একটি নামকরা কমিউনিটি সেন্টারে আমি এক আত্মীয়র বিয়েতে দাওয়াত পাই, কিন্তু মুশকিল হলো সেই কমিউনিটি সেন্টারটি আমাদের খিলক্ষেতের বাসা থেকে অনেক দূরে ছিল। বাসে করে যেতে হতো। আপনারা তো জানেনই এই বছরের আবহাওয়াটা ঠিক কেমন অদ্ভুত। সারাদিন প্রচণ্ড গরম থাকে, আর সন্ধ্যা হতে না হতেই আকাশ ভেঙে তুমুল বৃষ্টি নামে। এই ঘটনাটি ঠিক তেমনই এক সন্ধ্যার। আমি স্বভাবগতভাবেই কিছুটা স্বাধীনচেতা মেয়ে। কোথাও যাওয়ার থাকলে বা কোনো দাওয়াত থাকলে পরিবারের কেউ সাথে না যেতে চাইলেও আমি একাই সেখানে নির্দ্বিধায় চলে যাই। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টির দিন ছিল, ঠিক তেমনই করে সন্ধ্যার পর পুরোই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামল। আমি যখন বাস থেকে নির্দিষ্ট গন্তব্যের কাছাকাছি নামলাম, তখন ঘড়িতে সন্ধ্যা পার হয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, তবে সেই জায়গাটি ঢাকা শহরের ভেতরেই। গাড়ি থেকে নামা মাত্রই আমি এক ভীষণ বিপদে পড়ে গেলাম।
চারদিকে কোনো রিক্সা বা কোনো সিএনজি নেই। বৃষ্টির তীব্রতা এত বেশি ছিল যে ছাতা দিয়েও নিজেকে বাঁচানো সম্ভব ছিল না। না পারছি কমিউনিটি সেন্টার যেতে, আর না পারছি বাসায় ফিরে আসতে। তীব্র বাতাসে ছাট এসে শরীর ভিজিয়ে দিচ্ছিল। আমি আশ্রয়ের জন্য ভীষণ অস্থির হয়ে উঠলাম। তখনই দেখতে পেলাম আমাদের রাস্তার ঠিক পাশেই একটা পুরনো নির্জন চার্চ বা গির্জা দাঁড়িয়ে আছে। আমি আর কোনো উপায় না দেখিয়ে দ্রুত দৌড়ে গিয়ে সে চার্চের গেটের নিচে আশ্রয় নিলাম। আমি সেখানে দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করলাম, কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণই ছিল না। বরং মেঘের ডাক আর বৃষ্টির ধারা আরো দ্বিগুণ বাড়ছিল। হঠাৎ করেই চার্চের ভেতরের বড় কাঠের দরজাটা খুলে গেল এবং সেখান থেকে একটা কুচকুচে কালো দীর্ঘকায় লোক ধীর পায়ে বেরিয়ে এলো। লোকটার অবয়ব ছিল ভীষণ গম্ভীর, আর তার গলার আওয়াজ ছিল অত্যন্ত কর্কশ। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি বাইরে দাঁড়িয়ে ভিজছেন কেন? ভেতরে আসুন। বৃষ্টির বেগতিক আবহাওয়া আর মারাত্মক ছাটগুলো আমার গায়ে এসে লাগছিল ঠিকই, তবুও গভীর সন্ধ্যায় এই জনমানবিহীন চার্চের ভেতরে একা কোনো অপরিচিত লোকের সাথে যেতে আমার মন সায় দিচ্ছিল না। একটু ভয়ও লাগছিল। লোকটি আমার দ্বিধা বুঝতে পেরে আবারও অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করলেন যেন আমি ঠান্ডায় ভিজে অসুস্থ না হয়ে পড়ি। তাই আর বেশি কিছু না ভেবে লোকটাকে বিশ্বাস করে আমি চার্চের ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম সামনে একটা ছোট্ট কক্ষ আছে। কক্ষটি আকারে বেশ ছোট হলেও সেখানে বসার মতো কয়েকটি কাঠের চেয়ার পাতা ছিল। আমি কৃতজ্ঞতা জানিয়ে একটি চেয়ারে বসলাম আর বাইরে বৃষ্টি কমার জন্য মনে মনে প্রার্থনা করতে লাগলাম। লোকটি আমাকে সেই রুমে একা বসিয়ে রেখে কোনো কথা না বলে ভেতরের দিকে চলে গেল। আমি বসে আছি তো বসেই আছি, সময় যেন কাটছেই না। রুমটা কেমন যেন একটু গুমট ধরনের ছিল, আর সেখানে একটা অদ্ভুত ভেজা মাটির মতো বা পুরনো কাপড়ের মতো গন্ধ ছড়ানো ছিল। হঠাৎ করেই আমার চোখ গেল রুমের এক কোনায়। সেখানে একটা কাঠের কফিন রাখা ছিল। কফিনটা দেখা মাত্রই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয়ে এক লাফে মাথায় চলে গেল। যেহেতু ঘরে অন্য কোনো লোক ছিল না, তাই আমি নিজের ভয় দূর করার জন্য সাহস সঞ্চয় করে আস্তে করে কফিনের দিকে হেঁটে গেলাম এবং ঢাকনাটা একটু ঘুরিয়ে দেখলাম। স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে কফিনটা সম্পূর্ণ খালি ছিল, ভিতরে কেউ নেই। মনে একটু স্বস্তি পেয়ে আমি আবারও চেয়ারে এসে বসলাম। ঠিক তখনই জানালার বাইরে হঠাৎ করে তীব্র এক বিজলি চমকে উঠল, আর সেই বিজলির আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম জানালার ঠিক ওপারে অন্ধকারের মধ্যে একটা অবয়ব বা মানুষের ছায়া সোজা হয়ে দাঁড়িয়ে এক নির্দিষ্ট এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি এই দৃশ্য দেখে চমকে উঠলাম। মেরুদণ্ড নিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। যদিও যুক্তি দিয়ে এটা মেনে নেওয়া কোনোভাবে সম্ভব না। এ প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে মাঝরাতে ছাতা ছাড়া এভাবে নিথর হয়ে অন্ধকারে কেউ দাঁড়িয়ে ভিজবে। যাই হোক, আমি মনকে সান্ত্বনা দিলাম যে হয়তো আমার মনের ভুল। ভয় তাড়াতে আমি আমার মোবাইলটা বের করে ইন্টারনেট ব্রাউজ করতে লাগলাম। হঠাৎ করেই একজন দরজায় এসে জোরে জোরে কড়া নাড়ালো, খটখট করে। আমি চমকে উঠে সাথে সাথে জানালার দিকে তাকালাম। দেখলাম জানালার বাইরে একটু আগে যে অবয়বটা দাঁড়িয়েছিল সে সেখানে নেই।
তাহলে দরজায় সে যে কড়া নাড়ছে সে কি জানালার ওপার থেকে এসছে? আমার বুক দুরু দুরু করতে লাগলো। সাহস করে দরজা খুলতেই দেখি সে কুচকুচে কালো চার্চের কেয়ারটেকার বা লোকটি দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত এক শান্ত গলায় বলল, আপনার কোনো ভয় নেই? যতক্ষণ বৃষ্টি না কমে আপনি নিশ্চিন্তে এই ঘরে থাকতে পারেন। এতটুকু বলে লোকটি আবার অন্ধকারে মিলিয়ে গেল। রুমে এসে বসার পর আমার হঠাৎ করে প্রচণ্ড ঘুম পেতে লাগলো। বিশ্বাস করুন, আমার জীবনে এত ক্লান্তি বা এত গভীর ঘুম কোনোদিনও আসেনি। চোখ দুটো যেন কেউ জোর করে বুঝে দিচ্ছিল। কোনো এক অজানা আশঙ্কায় আমি ব্যাগ থেকে আমার পানির বোতলটা বের করলাম এবং চোখ মুখে ঠান্ডা পানি ঝাপটা দিলাম যাতে ঘুমটা কেটে যায়। পানির ঝাপটা চোখে দিতেই এবং চোখটা মুছতেই আমার চোখ গেল সেই কোনায় রাখা কফিনটার দিকে। আমি আতঙ্কে চিৎকার দিয়ে উঠলাম। দেখলাম সে খালি কফিনের ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া বের হতে শুরু করেছে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার দিকে ছুটে গেলাম এবং জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। চিৎকার করে বলতে লাগলাম, কেউ আছেন? দরজা খুলুন, বাঁচান আমাকে। কিন্তু কেউ কোনো সাড়া দিল না। হয়তো বাইরের মুষলধারে বৃষ্টির শব্দের কারণে কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছিল না। কিন্তু আমার তো ওখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, কেউ কি আছেন এখানে? আর ঠিক তখনই আমার চোখের সামনে কফিনের ঢাকনাটা স্বয়ংক্রিয়ভাবে খুলে মাটিতে পড়ে গেল। আর কফিনের ভিতর থেকে উঠে দাঁড়ালো সেই কুৎসিত ভয়ঙ্কর অবয়বটা, যাকে একটু আগে আমি জানালার বাইরে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সে সোজা চিতা বাঘের মতো আমার সামনে এসে দাঁড়িয়ে তার হিমশীতল হাত আমার দিকে বাড়িয়ে দিল। সেই অপার্থিব ভীতি সহ্য করতে না পেরে আমি মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল তখন চারদিকের পরিবেশটা স্বাভাবিক। আমি ওই রুমের মেঝেতেই শুয়েছিলাম। সেই কুচকুচে কালো লোকটি আমার মাথায় পানি দিচ্ছিল। সে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল আপনার? আপনি এভাবে চিৎকার করে জ্ঞান হারালেন কেন? আমি কাঁপতে কাঁপতে ঘরের কফিন আর সেই ধোঁয়ার ভেতরের অবয়বের সমস্ত ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে সেই লোকটির মুখ চুন হয়ে গেল।